আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আম, আমার ভয়েস এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা টিচার ইনবক্সে একটু ওয়াই লিখবেন, আর যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত আছেন তারা কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। আর আজকের ক্লাসটা এখনই শুরু হবে, আর আমাদের প্রিয় শাওন ভাইয়া আমাদের ক্লাসটা নিবেন। ওকে, ধন্যবাদ। যেহেতু সবকিছু ক্লিয়ার আমাদের, আমরা ক্লাসটা এখনই শুরু করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। তাহলে আমরা আমি শুরু করতে পারি জি। হ্যাঁ, আমি হ্যাঁ। তাহলে ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি। ওকে। আহ আসসালামু আলাইকুম, সুপ্রিয় 50তম বিসিএস প্রিলিমিনারি অপটিমাম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, সকলকেই স্বাগত জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। অনেক ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভাইয়া সকলে আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে ক্লাসে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। আপনারা যারা জুমে আছেন, যারা ফেসবুকে আছেন, সম্ভবত অনেকেই ক্লাসটা যারা উপভোগ করছেন, সকলকেই স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। আমি ছোট করে জাস্ট আমার পরিচয় বলি। আমি শানিরুল ইসলাম শাওন। আমি 41তম বিসিএস সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলাম 8.5 মাসের মতো। বর্তমানে 43তম বিসিএস এ আমি প্রশাসন ক্যাডারে কর্মরত আছি। 41st বিসিএস এ আমি পুলিশ ক্যাডারে ছিলাম। 43rd বিসিএস আমি বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কর্মরত আছি। আহ আপনারা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? সবাই, একজন বলছেন যে নো সাউন্ড। অন্যরা কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? অন্যরা তো শুনতে পাচ্ছে। তাহলে আজিজুল হক ভাইয়া, সম্ভবত আপনি কোনো প্রবলেম হয়েছে কিনা একটু চেক করে নেবেন আপনার ডিভাইসগুলো। তো আজকের ক্লাসে মূলত আপনারা রেসপন্স করছেন দেখে অবশ্য ভালো লাগছে। রেসপন্স করলেই ভালো। আমি আজকে জাস্ট এই জিনিসটা, যেটা মূল কথা যেটা বলে রাখি, যে যেহেতু আপনাদের ক্লাস শুরু হয়ে গেছে, আপনাদের 3 তারিখ ওরিয়েন্টেশন গিয়েছে, আজকে আপনাদের সিলেবাস অ্যানালাইসিস ক্লাস যাচ্ছে, তো আপনাদের মূল ক্লাসগুলো শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তো একটা কথা মানে প্রথমে বলে রাখি, যে অনলাইন যেহেতু ধরনের ক্লাসগুলো অনলাইনে হবে, সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে এটা যেন ফিডব্যাক দেওয়া যায়। কারণ টিচারকে যখন ভালোভাবে আপনি ফিডব্যাক দিলে ক্লাসগুলো ইন্টারেক্টিভ হয়। যেহেতু ক্লাসগুলো সরাসরি হচ্ছে না, টিচার যেহেতু আপনাকে দেখতে পাচ্ছেন না, আবার যেহেতু অনেকেই অনলাইনে ক্লাস করে, সো দেখা যায় যে সবাইকে ভয়েস পারমিশন দেওয়া যায় না। ভয়েস পারমিশন দিলে এই জায়গাতে খুব একটা ক্যাওস হয়ে যাবে, যেটা আসলে কোনো সেন্স মেক করবে না ওরকম ভাবে। সেজন্যই আসলে আপনাদের চ্যাট বক্সে অপশন দেওয়া আছে। আপনারা ক্রমাগত চ্যাট বক্সে আপনাদের মতামত দিতে পারেন, উত্তর দিতে পারেন, টিচারকে রেসপন্স করতে পারেন, এবং টিচার কিন্তু এটা সিমultaneously দেখেন। সো আপনারা যখন মূল ক্লাসগুলো শুরু হবে, আমি বলবো যে সবসময় রেসপন্সটা রাখবেন যেন ক্লাসগুলো ইন্টারাক্টিভ হয়। তাহলে ক্লাসগুলো দেখবেন যে আপনি নিজেও বুঝতে পারছেন, টিচারেরও সুবিধা হচ্ছে। আপনাদের আগেও 2টা ব্যাচ চলমান আছে, 50তম বিসিএস এর পায়োনিয়ার ব্যাচ এবং প্রোগ্রেসিভ ব্যাচ। ওই 2টা ব্যাচও ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছে। আজকের ক্লাসও থাকতে পেরে আবারও আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা এবং ভালো লাগা প্রকাশ করছি। তো আমি আর কথা খুব বেশি একটা না বাড়াই, ক্লাসে আমি আজকে মূলত আপনাদের খুব বেশি আমি সময় নিব না। আজকের ক্লাসটা হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস। যেহেতু বিসিএস নিয়ে অনেকেরই ধারণা আছে, আবার অনেকেই আছেন যে একটু নতুন করে শুরু করছেন, তাদেরকে জাস্ট আমি আমার অভিজ্ঞতার সাপেক্ষে, আর যেহেতু একটা সিলেবাস পিএসসি নির্ধারণ করে দেন, তো ওই সিলেবাসের সাপেক্ষে আমরা জাস্ট একটু সিলেবাসটা ঘন্টাখানেক বোঝার চেষ্টা করব। বেশি সময় আমি নিব না। ঘন্টাখানেকের মধ্যে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব বা দেখার চেষ্টা করবো আমরা কোথা থেকে কি প্রশ্ন আসছে, কোনটা একটু বেশি জরুরি, কোনটা একটু কম জরুরি। আর এর মধ্যে চ্যাট বক্স তো খোলাই আছে। আপনাদের সাথে যদি ভবিষ্যতে আমার দেখা হয় কোনো ক্লাসে বা আজকের ক্লাসেও, আপনাদের জন্য চ্যাট বক্স খোলা থাকবে। আপনারা কোয়েশ্চেন ড্রপ করেন, আমরা আলাপ আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ কোয়েশ্চেনগুলো ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তো আমি মূল ক্লাসে প্রবেশ করি। মূল ক্লাসে প্রবেশের সাপেক্ষে আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, যাতে অন্তত ক্লাসে মনোযোগ থাকে। তো ভিডিও অফ করে দিয়ে আমরা আমাদের মূল ক্লাসে ইনশাল্লাহ প্রবেশ করছি। তো প্রথমতই সিলেবাস বিশ্লেষণে যদি আমি যাই, তার আগে আপনাদের হয়তো বা অবশ্যই ধারণা দেয়া আছে যে বিসিএস এর যে দীর্ঘ যাত্রাটা আপনার আছে। বিসিএস এর এই নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে 3টা পরীক্ষা অবতীর্ণ হতে হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, আরেকটা হচ্ছে লিখিত পরীক্ষা, যে পরীক্ষাটা হচ্ছে খুবই মানে হ্যাকচিক, অনেক দীর্ঘ সময় ব্যাপী পরীক্ষাটা দিতে হয়। সর্বশেষ হচ্ছে ভাইবা পরীক্ষা। তারপরে আরো কিছু এডিশনাল প্রসেস থাকে। ঠিক আছে, কিছু এডিশনাল প্রসেস থাকে, যেমন হচ্ছে আপনার ভেরিফিকেশন প্রসেস আছে, তার পরবর্তীতে আপনার স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল টেস্ট আছে, তার পরবর্তীতে আপনার গ্যাজেট হয়। তাই কোন বই পড়বো বা পড়লে বেটার হয় এই সম্পর্কে কি বলা হবে, পুরনের বই ব্যতীত?
এটা উত্তরণের বই ব্যতীত উত্তরণের এক সেট বই তো আপনি নিতে পারেন, এখানে সেট অনুযায়ী সাজানো আছে। আর তার পরবর্তীতে কোন বই কিভাবে পড়বেন সেটা অন্য কোনো ভাবে আমি আপনাকে, যদি আপনার কোনো অপশনস থাকে আপনি, আমি বলবো যে উম, আপনি ইয়াতে যান, লাইব্রেরিতে যে দুই তিনটা বই দেখেন। দুই তিনটা বই দেখলে আপনি সেটার মধ্যে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবেন। কারণ আপনি যখন 5 মিনিট সময় নিয়ে দুইটা বই একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে সে যে জায়গাতে কেমন লাগছে, আপনার পক্ষে ডিসিশন নেওয়া সহজতর হবে। দেখ, রিডিং ম্যাটেরিয়ালস আসলে যে কনস্ট্যান্ট তা কিন্তু না। অনেকেই ক্যাডার হচ্ছেন, সফল হচ্ছেন, এক একজনের কিন্তু পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজন বইও পড়েন এক এক রকম। সো আপনি আপনার মতো বই পছন্দ করতে পারেন। সেট হিসাবে যদি আপনি নেন তাহলে উত্তরণ সেট নিতে পারেন, যদি সেট হিসাবে না নিয়ে ভেঙে অন্যান্য রাইটারদের বই নিতে চান তাহলে কোনো কোনো রাইটারের কোনো কোনো বই ভালো আছে অবশ্যই বাজারে, সেগুলো জাস্ট একটু আপনি একটু খোঁজ খবর নিলেই জেনে যাবেন। সেটা আমি ওপেন প্ল্যাটফর্মে এভাবে না বলাটাই ভালো হবে। আহ তো আমি একটু এটা ধারণা দিই, পরবর্তীতে অন্য কোনো সময় নিয়ে কথাবার্তা হতে পারে। তো যাক, আমরা এই প্রিলিমিনারি আমাদের যে পরীক্ষাটা যাচ্ছে, যেহেতু আমরা প্রিলিমিনারি প্রিপারেশন শুরু করেছি, মনে রাখবেন প্রিলিমিনারিতে ক্যান্ডিডেট থাকে কম বেশি 4 লাখের মতো, ঠিক আছে? 41st বিসিএস এ ক্যান্ডিডেট ছিল 4,75,000 প্লাস, ঠিক আছে? 43rd বিসিএস এ ক্যান্ডিডেট ছিল 4,12,000 প্লাস। এই দুইটার সংখ্যা আমার একটু ভালো মনে থাকে আর কি, বুঝতে পারছেন? এই দুইটা আমার প্রথম ও দ্বিতীয় বিসিএস যেহেতু। সো আপনারাও যখন যে বিসিএস এ অবতীর্ণ হন মোটামুটি দেখবেন কম বেশি 4 লাখের মতো পরীক্ষার্থী থাকে, এবং সেই জায়গা থেকে আপনাদের জন্য ক্যাডার পোস্ট থাকবে মোটামুটি 2,500 থেকে 3,000-এর মতো। সো এর মধ্যেই 2,500 থেকে 3,000 জন যখন থাকে, তো সাম্প্রতিক আপনারা দেখলেন যে কিছুদিন পূর্বে 47তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, এবং সেই জায়গাতে 10,644 জন ছিল, একজনের প্রার্থিতা বাতিল হয়, 10,643 জনকে টেকানো হয়েছে। সো মোটামুটি এই 10 থেকে 12 হাজারের মধ্যে আপনাকে থাকতে হবে, এটা মাথায় নিয়েই আপনার গেম প্ল্যান সাজাইতে হবে। আর এই 4 লক্ষ প্রার্থী কখনোই আপনার পূর্ণাঙ্গ কম্পিটিটর হবেন না, কারণ এই 4 লাখের মধ্যে বেশিরভাগই আছে নানা ধরনের মানে এক্সপেরিমেন্ট করার জন্য বা পারিবারিক চাপে বা অন্যান্য আরো চাপে পরীক্ষাতে 40 সেকেন্ড কেন দেননি? ও আচ্ছা, 40 সেকেন্ড হচ্ছে এটা বিশেষ ছিল, ওটা স্পেশাল বিশেষ ছিল ডাক্তারদের জন্য, ঠিক আছে? সাম্প্রতিক এই যে আপনারা নিশ্চয়ই 48 দেখেছেন, 48 যেমন স্পেশাল ছিল ডক্টরদের জন্য, 49 হচ্ছে স্পেশাল টিচারদের জন্য, শিক্ষা ক্যাডারদের জন্য, এবং 40 সেকেন্ডটাও স্পেশাল ছিল, ঠিক আছে? এই যে প্রশ্ন করছেন ভালো লাগছে, আয়ুব ভাই যেমন জানার জায়গা থেকে প্রশ্নটা করলেন 40 সেকেন্ড আমি কেন দেইনি, তো এই জিনিসটা কিন্তু ভালো, প্রশ্ন করবেন, উত্তর আলোচনার মাধ্যমে অনেক সময় অনেক কিছু ক্লারিফাই হয়। ওকে। তো এই 10 থেকে 12 হাজারে আপনার প্রকৃত ক্যান্ডিডেট থাকবে কিন্তু 40 থেকে 50 হাজারের মতো। 40 থেকে 50 হাজার হচ্ছে কি আপনার প্রকৃত ক্যান্ডিডেট। তো এই 40-50 হাজারের মধ্যে কিন্তু আপনাকে ফাইট করতে হবে, এখানে আসলে আপনাকে ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়ে এই 10 থেকে 12 হাজারের মধ্যে যেন একজন হন, সেটা খেয়াল রাখতে হবে। আর সবসময় মনে রাখবেন যে প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে নিশ্চয়ই খুব ভালো ধারণা আছে। প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত 200 এমসিকিউ থাকে, সাধারণত কি 200 এমসিকিউ থাকে। 200 ইম্পর্টেন্ট বুকস নিয়ে বলবেন। 200 এমসিকিউর জন্য আপনার হাতে সময় থাকে 2 ঘন্টা। যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন প্রতিটি এমসিকিউর জন্য 36 সেকেন্ড সময় লাগে, কিন্তু যদি আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেন তাহলে আমি বলবো যে 36 সেকেন্ড সময় আপনি পাবেন না। যখন টিচার আপনাকে প্রশ্ন দিবেন, টিচার আপনাকে প্রশ্ন দেওয়ার একটা বিষয় আছে, আপনি সেট কোড, আপনার ওএমআর শিটের সাথে সেট কোডটা ঠিক আছে কিনা এটা একটু দেখার বিষয় আছে, মাঝখানে ইনভিজিলেটর একবার স্বাক্ষর করতে আসতে পারেন, বা আপনার হয়তো একটু পানি খাওয়া লাগতে পারে, এরকম কিছু সিস্টেম লসের কারণে 2-4 মিনিট আপনার চলেই যাবে, এটা আপনার কিন্তু মানে অবশ্যই আউট করে দিতে হবে। তো 36 সেকেন্ড যদি আপনি শার্প পাবেন তা কিন্তু না। সো ক্ষিপ্রতাটা খুব বাড়াইতে হবে, প্রিলিমিনারিতে ক্ষিপ্রতা খুব বাড়াইতে হবে। প্রিলিমিনারিতে কিছু প্রশ্নের উত্তর যেমন থাকে, আপনার 5-6 মাস পড়া হলে দেখবেন যে ওগুলি প্রশ্ন দেখে উত্তর বের করতেই আপনার জাস্ট 10 সেকেন্ড, সরি, যে ওইটা আপনার উত্তর দেখবেন আপনি সাথে সাথে 10 সেকেন্ডস এর মধ্যে আপনি উত্তর ধরে ফেলছেন, আর বাকি 10 সেকেন্ডস এর মধ্যে আপনার বৃত্ত ভরাট হয়ে যাবে। ওখানে কিন্তু আপনার 36 সেকেন্ড লাগবে না, 15 থেকে 20 সেকেন্ড, 18-20 সেকেন্ডের মধ্যে আপনার উত্তর করা হয়ে যাবে। এই জায়গাতে যেমন কিছু টাইম সেভিং হচ্ছে, আবার কিছু প্রশ্নের উত্তর দেখবেন ম্যাথ করার জন্য বা ইংরেজির কিছু প্রবলেম সলভ করার জন্য দেখবেন আপনার 1 থেকে 2 মিনিট সময় লেগে যাচ্ছে। সো এই যে কম লাগা আর বেশি লাগা, এটা মিলেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট। এইভাবে আপনাকে প্রিপেয়ার হতে হবে। সো এইভাবে প্রিপেয়ার হওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আসলে আছে এখানে, যে আপনি যখন আপনার 100 ক্লাস যখন যাবে দেখবেন এই 100 ক্লাসের সঙ্গে কিন্তু আপনার প্রতিদিন এই 100 ক্লাসের সাথে কিন্তু ডেইলি এক্সাম থাকবে।
সেই ডেইলি এক্সামটা আবার 100টা ক্লাসে 100টা লেকচারের জন্য আপনি দুই ভাবে পরীক্ষাটা দিতে পারবেন, একটা হচ্ছে লাইভ দিতে পারবেন আর একটা হচ্ছে প্র্যাকটিস দিতে পারবেন। সো এইভাবে আপনার এই লাইভ আর প্র্যাকটিস মিলায় আপনি 100টা ক্লাসের এগেনস্টে 200 পরীক্ষা দিতে পারবেন। সো পরীক্ষাটা কিন্তু শুরু থেকে শুরু হয়ে যাচ্ছে যেন আপনি টাইম ম্যানেজমেন্টের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, আপনার ক্ষিপ্রতাটা যেন বাড়ে। আর তার পরবর্তীতে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, আপনার এক্সামের উপরে আপনি থাকবেন। সো আমার ভাই বলতেন যে তুমি পারো আর না পারো সবসময় পরীক্ষা দিবে, কারণ পরীক্ষা দিয়েই তোমার এই পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, স্টিফনেস দূর করতে হবে। আমিও আপনাদের ছোট করে জাস্ট এটাই বলবো, আপনাদের একজন অগ্রজ হিসাবে, যে প্রিপারেশন কম হোক আর বেশি হোক সবসময় এক্সাম দিবেন। এক্সাম দিয়ে কিন্তু নিজের অবস্থানটা যাচাই করতে হয়। এক্সাম দিয়ে আপনি যা পড়েছেন সেটা প্রশ্ন আকারে ধরতে পারছেন কিনা সেই জিনিসটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে। আপনি যদি শুধু মনে করেন যে না, আমি পড়ে যাই পরে দেখছি কি করা যায়, আপনার এইভাবে কিন্তু আপনার প্রিপারেশন হবে না। ইউ এন্ড এ তে, আচ্ছা ঠিক আছে, কোন সাবজেক্ট দিয়ে দাগানো শুরু করা উচিত? আপনি কোন সাবজেক্ট দিয়ে দাগানো শুরু করবেন? হচ্ছে আপনার পছন্দের সাবজেক্টটা দিয়ে আপনি শুরু করেন আমি বলবো। যেহেতু বিসিএস এর প্রিলিমিনারিতে সিলেবাসটা বড়, এখানে একটু ভীতি দূর করার জন্য আপনার পছন্দের সাবজেক্টটা দিয়ে আপনি শুরু করতে পারেন। পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করেন। সেটার পাশাপাশি আপনি যখন পড়বেন তখন ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেন। আর বইয়ের শেষে সাধারণত যে এমসিকিউ গুলো সংযোজনীতে দেয়া থাকে সেগুলোর উত্তর যেটা পারলেন তো পেরে গেলেন, ধরেন 2 নাম্বারটার উত্তর আপনি পারেননি, সেটার পাশে একটা দাগ দিয়ে রাখেন যে এটার উত্তরটা আপনি পারছেন না, পারেন নাই, প্রথম দেখায় পারেন নাই। যখন আপনার একবার এই চ্যাপ্টার পড়া হয়ে যাবে, পরবর্তীতে কোনো উইকলি বা মান্থলি এক্সাম দেওয়ার সময় যদি আবারও পড়তে যান তখন দেখেন যে এই যেটা আগে দাগ দেওয়া ছিল সেটা এবার পারছেন কিনা। যদি দেখেন যে এবারও আপনি পারেন নাই, সেটার পাশে আবারও দাগ দিয়ে রাখেন। সো ফাইনাল রিভিশনের সময় এই জায়গায় এই প্রশ্নের পাশে 2টা দাগ দেখলে আপনি বুঝবেন যে এটা কোনোভাবেই হয়তো বা আপনার মনে থাকছে না, এটা কোনোভাবেই হয়তোবা আপনি আপনার মনে থাকছে না, অথবা এটার ভিতরে এমন কিছু ট্র্যাপিং আছে যে যেই ট্র্যাপটা আপনি বারবার ধরতে না পেরে ভুল করছেন। তো এই টাইপের প্রশ্নগুলোর জন্য সাবধান থাকতে হবে যাতে মূল পরীক্ষার হলে ভুল না হয়, ঠিক আছে? এখন চলেন আমরা মূল সিলেবাসে প্রবেশ করি। যেহেতু প্রিলিমিনারিতে 200 নম্বর সিলেবাস নির্ধারণ করা আছে, তো এই 200 নম্বরটা 10টা সাবজেক্টে যদি আমরা আরেকটু প্রেসাইজলি বলি তাহলে 12টা সাবজেক্টে বিভক্ত হয়ে যায়। এই 12টা সাবজেক্টে 200 নম্বর কিভাবে আপনার প্রশ্ন আসবে সেটা খুব সুন্দরভাবে পিএসসি সিলেবাসে বলে দেন। যেমন বাংলা ভাষা ও সাহিত্য, এই ভাষাটা হচ্ছে হলো আপনার বুঝতেই পারছেন যে ব্যাকরণ। বাংলা ব্যাকরণগত যে বিষয়গুলো আমাদের আছে সেই বিষয়গুলো আমাদের একটু জানা থাকা লাগে, আর তার পাশাপাশি আছে সাহিত্য। সো এই ব্যাকরণ থেকে মোটামুটি ব্যাকরণ থেকে হচ্ছে 15টা প্রশ্ন থাকে, সাহিত্য অংশ থেকে 20টা প্রশ্ন থাকে। এই 15 আর 20 মিলে টোটাল 35টা প্রশ্ন থাকে, তবে দুই একটা প্রশ্ন এদিক সেদিক হতেই পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই জায়গাতে আবার ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝতে পারছেন হয়তো বা গেস করতে পারছেন যে আবার এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গ্রামার। সো এই জায়গাতে ইংরেজিতে গ্রামার অংশ থেকে প্রশ্ন থাকে, আবার লিটারেচার থেকে প্রশ্ন থাকে। সো এই জায়গাতে আবার গ্রামার অংশ থেকে যেহেতু আমাদের জন্য গ্রামারটা একটু বেশি জরুরি আমাদের ডে টু ডে ওয়ার্কে, আমরা যখন আমরা সিভিল সার্ভেন্টস হব সেটা আমাদের যেহেতু ফাইল ওয়ার্ক আছে বা অন্যান্য কমিউনিকেশন এর জন্য যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা গ্রামারটা একটু বেশি জরুরি, তাই সেই জায়গাতে আপনার 20 মার্কস থাকে গ্রামার থেকে, আর ইংরেজি লিটারেচার থেকে 15 নম্বর থাকে। তবে সবসময় যেটা কনস্ট্যান্ট থাকবে তা না। যেমন আপনার এই 47 প্রিলির পূর্বে যে দুইটা প্রিলি গেছে হচ্ছে 46 বা 45, ওই জায়গাতে কিন্তু আপনার ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন আসতো কিন্তু 15টার জায়গায় 10টা, আর এই জায়গাতে 20-এর জায়গায় 25টা প্রশ্ন চলে এসেছিল। এই দুইটা বিসিএসসি কিন্তু এরকম কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সো সবসময় যে আসলে 20 আর 15টাই আসবে তা না, দুই একটা প্রশ্ন কিন্তু এদিক সেদিক হতে পারে। ওকে। তার পরবর্তীতে বাংলাদেশ বিষয়াবলী থেকে টোটালি 30 মার্কসের প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে টোটালি মোটামুটি 20 মার্কসের প্রশ্ন আসে। ভূগোল থেকে 10 মার্কসের প্রশ্ন আসে। আপনি যদি একটু গ্রুপিং করেন তাহলে দেখবেন বাংলা ভাষা সাহিত্য ইংরেজি, এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই দুইটা সাবজেক্টকে মোটামুটি আপনি মনে মনে একটা গ্রুপভুক্ত করতে পারেন। বাংলাদেশ আন্তর্জাতিক যখন আপনি পড়বেন এটার বেশিরভাগ সিলেবাস দেখবেন আপনার ভূগোলের সঙ্গে কাভার দিয়ে দিচ্ছে। সো এই তিনটা সাবজেক্টকে মিলিয়ে আপনি একটা গ্রুপের মতো সাজাতে পারেন মনে মনে। আর সাধারণ বিজ্ঞান এই জায়গাতে সাধারণত আবার 3টা পার্টে ভাগ করা থাকে। ভৌত বিজ্ঞান, তারপরে হচ্ছে জীববিজ্ঞান যেটা আছে, তার পরবর্তীতে খাদ্য পুষ্টি না কি যেন একটা আছে আমি ভুলে গিয়েছি, এরকম 3টা ভাগে বিভক্ত করা থাকে। তো এই সাধারণ বিজ্ঞানে 15 নম্বর, কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে কম্পিউটার থেকে 10 নম্বর, এবং তথ্য প্রযুক্তি ইনফরমেশন থেকে টেকনোলজি থেকে 5 নম্বরের প্রশ্ন থাকে। আর এই জায়গাতে গাণিতিক যুক্তি থেকে 15, মানসিক দক্ষতায় 15। এই চারটা এই সাবজেক্টকে আপনি আবার মোটামুটি একটা গ্রুপভুক্ত করতে পারেন মনে মনে, ঠিক আছে? আর এই জায়গাতে সর্বশেষ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এই জায়গাতে 10টা প্রশ্ন থাকলেও এটা আসলে বেশ ভালো রকমের কঠিন আমার কাছে লাগে, কারণ এটাতে মানে অপশনস গুলো হচ্ছে অনেকটা কোরিয়ানদের মতো, সবগুলো দেখতে একই রকম। মানে আপনি একটু দাগালে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই এই জায়গাতে একটু ভালোভাবে ট্রিক ওয়েতে পড়া দরকার, বা
একটু স্ট্র্যাটেজিক ওয়েতে একটু রয়েস হয়ে দাগানো দরকার। সো এই জায়গা থেকে আপনি মোটামুটি আপনার একটা স্ট্র্যাটেজি সাজিয়ে নিতে পারেন। যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, নিঃসন্দেহে আপনার কাছে এই 6 থেকে 9 এই গ্রুপটা আপনার কাছে নিঃসন্দেহে খুব লোভনীয় মনে হবে। যদি আপনি হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন ধরেন, তাহলে বাংলা সাহিত্য বা বাংলা বা ইংরেজি থেকে আপনি খুব ভালো ইয়ে করতে পারবেন, বা যাই হোক না কেন, বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হলে হয়তো বা এই জায়গার মধ্যে যে কোনো একটা গ্রুপ আপনি প্রিফার করবেন। So, সকলেরই কিছু দুর্বলতা সবলতার জায়গা থাকে। হয়তো বা আপনি বিজ্ঞানের বিষয়গুলোতে ভালো লাগলে দেখবেন যে আপনি জিকে অথবা লিটারেচারে মানে আপনার একটু দুর্বল দুর্বল লাগতেছে। আবার যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা দেখবেন হয়তো বা বিজ্ঞানের এই সাবজেক্টগুলোকে তাদের একটু ভীতি কাজ করলেও তারা হয়তো বা জিকে অথবা ইংরেজি খুব ভালো পারছেন। এরকম সকলেরই কিছু ওঠানামা আছে, কম বেশি আছে। সেগুলো মিলে আপনাকে স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। তো স্ট্র্যাটেজি ঠিক করার বেলায় সবসময় খেয়াল রাখবেন যে 200 নম্বরের মধ্যে আপনাকে কিন্তু মানে, এবার তো কাট মার্কস দেখেছিনি বিভিন্ন গ্রুপে আলোচনা থেকে। সো বিসিএস এ কাট মার্কসটা কিন্তু মোটামুটি এই পর্যন্ত আমি যতদূর শুনেছি যে সর্বোচ্চ 126 মনে হয় ছিল কোন একটা প্রিলিতে। আর সর্বনিম্ন এর আগে আমি যতদূর জানতাম অ্যাকচুয়ালি বিসিএস এ 98 বা 98.5 ছিল। আর এবার তো মানে মোটামুটি 94-তে নেমে গেছে বলেই মানে জনশ্রুতি আছে আর কি। যাই হোক, সো আপনি বুঝতেই পারছেন যে আপনার 200-র মধ্যে কত পেতে হবে। তো আমরা তারপরও সর্বোচ্চ আমরা আমাদের টার্গেট ঠিক করে রাখবো 130। যে 130 টার্গেট রেখে আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজানোর চেষ্টা করব। ওকে, এখন আমি সিলেবাসে যাচ্ছি। এখন এই যে বাংলা আহ, ভাষা যে অংশটা আছে, যে বাংলার ব্যাকরণ অংশ থেকে আছে, ব্যাকরণ অংশ থেকে 15 নম্বরের প্রশ্ন আসে। তো এই 15 নম্বরের প্রশ্ন প্রিলিমিনারি সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ে, খুব প্রাসঙ্গিক, যে কথাটা এখন না বললেই নয়, সেটা হচ্ছে যে আগে সাধারণত খেয়াল করেন, আমি আমার অভিজ্ঞতাটা একটু বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন 41st বিসিএস এর বেলায় আমার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সরি 20 না 19 হবে। 130 টার্গেট থাকলে মিনিমাম কয়টা দাগানোর টার্গেট রাখতে হবে? ধরেন, এটা তো আপনার উপর ডিপেন্ড করছে আপনি কনফিডেন্টলি কয়টা দাগাতে পারেন। তবে আমি বলি কি, সবসময় আপনার যে নেগেটিভ মার্কিং যেটা আছে, যে দাগানোর যে টেন্ডেন্সিটা, সেটা 5%-এর নিচে রাখা ভালো। যে 100 এমসিকিউ দাগাইলে সেখানে যেন ভুল 5টার বেশি আপনি না দাগান। সো দেখেন, আপনি যদি 140টা দাগাতে পারেন, তাহলে 140টাতে আপনার যদি 7টা ভুল হয়, সেই 7টা কিন্তু আপনার 7টা ভুল। আর সাথে 50% হচ্ছে নেগেটিভ মার্কিং, যেটা বিসিএস এর খুব বড় একটা শত্রু, চোরাবালির মতো। সো এই 7টা ভুল দাগানোর কারণে কিন্তু এই জায়গাতে আপনার 10.5 মার্ক বিয়োগ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার 129.5ই কিন্তু টিকছে। সো আমি সবসময় বলি যে নেগেটিভ মার্কিংটা আমরা চেষ্টা করবো 5%-এর দিলেও রাখা যায় কিনা, এই জিনিসটা আমি বলি। মোটামুটি এটা সম্ভব হবে, অবশ্যই হয়। যে আপনি যদি ভালোভাবে শুরু থেকে একটু পড়াশোনা করেন বা একটু দাগানোর সময় একটু গুছিয়ে দাগানোর চেষ্টা করেন, তাহলে মোটামুটি নেগেটিভ মার্কিং এর এই টেন্ডেন্সিটা বেশ কিছুটা কমে আসে। তো সাম্প্রতিক যেটা বলছিলাম, যে 41st-এর কিন্তু প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছিল 19 মার্চ 2021-এ প্রিলি। আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 29 নভেম্বর 2021। তো মাঝখানের গ্যাপটা কত দেখেন, 8 মাস 10 দিন। 43rd-এর বেলায় প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সম্ভবত 27 অক্টোবর, 29 তো না, 27 হবে, 27 অক্টোবর 2021 তারিখে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 24শে জুলাই 2022 তারিখে। So, আবারও দেখেন গ্যাপটা কতটুকু, এখানে 2 মাস 3 দিন, আর এখানে আবার পাচ্ছেন হচ্ছে আরো মানে 8 মাস 3 আর 24, 8 মাস 27 দিনের মতো। এখানে আপনার পাচ্ছেন 8 মাস 10 দিন, এখানে 8 মাস 27 দিনের মতো মোটামুটি গ্যাপ পাওয়া গিয়েছে। সো সময়টা যে বললাম মোটামুটি বেশ ভালো সাবস্টেন্টিভ, এটা কিন্তু বোঝা যায়। কিন্তু বর্তমানে কিন্তু এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। কারণ বর্তমানে পিএসসির যে রোডম্যাপ ঘোষণা করা আছে, এবং পিএসসি কিন্তু সেই রোডম্যাপ অনুযায়ী প্রত্যেকটা কাজ করে দেখাচ্ছে। সাম্প্রতিক যে কয়েকটা রেজাল্টই বলেন বা চূড়ান্ত সুপারিশ বলেন বা যাই বলেন, সবকিছু সে তার রোডম্যাপ অনুযায়ী কিন্তু কাজগুলো করে দেখাচ্ছে। সো আপনাদের যে লিখিত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সম্ভবত 26 নভেম্বর 2025 তারিখে। সো এই জিনিসটা আমার মনে হয় যে আপনাদের ওই রেজাল্টের এই সার্কুলারেও কিন্তু এটা কিন্তু উল্লেখ করা ছিল আবার, যে লিখিত পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। আর শুরুতে তাদের রোডম্যাপে তারা 26 নভেম্বর 2025 তারিখটা উল্লেখ করে দিয়েছিল। সো ওই হিসাবে হাতে কিন্তু দেখেন আজকে অক্টোবর হচ্ছে 5 তারিখ, হাতে সময় আছে 1 মাস 20 দিন। তো এই সময়ের মধ্যে যারা ধরেন 47 প্রিলি পাস করেছে, তাদের জন্য লিখিত 2 মাসের মধ্যে, লিখিত পরীক্ষা 2 মাসের প্রিপারেশন নেওয়ার জিনিস না।
তাই আসলে আপনার সময়ের সাথে সাথে সময়ের যে বিভিন্ন ভাবে যে ডিসিশন গুলো আসে সেটার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আপনার নিজেকে চেঞ্জ করতে হবে। ইভলিউশন, বিবর্তন, ঠিক আছে। তো এখন একটা ওই বিবর্তনের সময় চলতেছে বিসিএস এ, যে প্রিলিমিনারির সাথে আসলে লিখিত প্রস্তুতিটা আপনাকে অনেকটুকুই এগিয়ে রাখতে হবে। অনেকটুকু, প্রায় প্রায় সবটুকুই ধরেন, প্রায় 70 to 80% আপনাকে এগিয়ে রাখতে হবে। তা না হলে ওই 2 মাসে আপনার পক্ষে আসলে দেখা গেল আপনি খুব কষ্ট সৃষ্টে 4 লাখ থেকে 12,000-এর মধ্যে টিকে গেলেন, কিন্তু লিখিত পরীক্ষা আপনি আসলে 450 পান নাই, সেজন্য হয়তো বা আপনি লিখিত পাশ করতে পারছেন না। এটা হতে পারে, আমি ভয় দেখানোর জন্য বলছি না, এটা হতে পারে। কারণ লিখিত সিলেবাসটাও কিন্তু অনেক বড়, অনেক কম্প্রিহেন্সিভ পরীক্ষা। জেনারেল 900 নম্বরের জন্য সেখানে কিন্তু 6 দিন ব্যাপী 21 ঘন্টার পরীক্ষা দেওয়া লাগে। আর যদি যে বোথ ক্যাডার দিবেন যিনি, তার জন্য হচ্ছে 1200 নম্বরের পরীক্ষা দিতে হয়। সেখানে পরীক্ষা দাঁড়ায় যায় হচ্ছে হলো 24 ঘন্টা। আর যিনি শুধু টেকনিক্যাল পরীক্ষা দিবেন, তার জন্য টেকনিক্যালের জন্য হচ্ছে উনি 200 মার্ক ছেড়ে দিয়ে বাকি 200 মার্কে এই 900 নম্বরের পরীক্ষা দেন, বা 1000 নম্বর দেন সম্ভবত, আমি ভুলে গেছি। সে জায়গা তো পরীক্ষা ওই 21 বা 22 ঘন্টার মতোই থাকে। ঠিক আছে, এখানে 900 বা 1000 হবে, আমার টেকনিক্যাল ছিল না, আমার একজ্যাক্ট খেয়াল নেই। যাই হোক, তো দেখেন এই 21 ঘন্টা 24 ঘন্টা পরীক্ষা কিন্তু যে সেই কথা না, আর সিলেবাসটাও সুবিশাল। সেজন্য এখন থেকে আপনার প্রিলিমিনারি পরীক্ষা যখন পড়বেন, আপনাকে একটু গুছিয়ে পড়তে হবে, এই জিনিসটা মনে রাখবেন। আপনাকে একটু ধারণা নিয়ে পড়তে হবে, ঠিক আছে। আপনি চর্যাপদের পদকর্তা হচ্ছে 23 জন, মতান্তরে 24 জন, প্রাপ্ত পদের সংখ্যা 50, মতান্তরে 51। এই জিনিসগুলো আপনি একটু ভালোভাবে পড়েন। চর্যাপদ নেপালের রাজগ্রন্থাগারে পাওয়া গিয়েছে 1907 সালে, তার পরবর্তীতে সেটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে প্রকাশিত হয়। তার আগের গল্পটা একটু জানার চেষ্টা করেন। বা চর্যাপদ যে পাওয়া গিয়েছে, এই পদগুলোর মধ্যে সেখানে যে সমাজ ব্যবস্থা সম্পর্কে যে ধারণাগুলো দেয়া হয়েছে, বা চর্যাপদের যে ধর্মমত নিয়ে যে আলোচনা, বা চর্যাপদ যে 5টা ভাষার মিশ্রণ, মনে করেন যে বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া, অসমিয়া এবং উড়িয়া, এই 5টা ভাষার মিশ্রণে যেহেতু হচ্ছে হইলো চর্যাপদ লেখা হয়েছে, তাই দেখা যায় যে বাংলা চর্যাপদ মূল হচ্ছে বাংলায় লেখা হয়েছে। এটা পরবর্তীতে প্রমাণিত, কিন্তু তার আগে অসমীয়া এবং উড়িয়া ভাষা নিয়ে যথেষ্ট টানাহেচড়া করা হয়েছে, যে না অসমীয়া ভাষাতেই চর্যাপদ লেখা, এরকম আগডুম বাগডুম অনেক। এই জিনিসগুলো জাস্ট একটু যদি একটু পরে পরে আগানো যায়, তাহলে প্রিলির সঙ্গে সঙ্গে রিটেনের প্রস্তুতিটা অনেকটুকু এগিয়ে যায়। তাই ভাষা বা ব্যাকরণ নিয়ে আপনি যখন এই 15 নম্বরের প্রস্তুতি নেবেন, তখন দেখবেন যে এই জায়গাতে প্রয়োগ অপপ্রয়োগ প্রচন্ড জরুরি। প্রিলিমিনারিতে এই জায়গা থেকে প্রশ্ন আসে, রিটেন এই জায়গা থেকে, রিটেনের বাংলাতে যখন আপনি 200 নম্বর পরীক্ষা দিবেন, সেখান থেকে 30 নম্বরের প্রশ্ন থাকে ব্যাকরণ থেকে। সেই 30 নম্বরের ব্যাকরণে করে কি 6 নম্বর করে 5টা প্রশ্ন ওরা সেট করে। সেই পাঁচটা পাঁচটা প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকে হচ্ছে হলো আপনার ওই ইয়ে করা, মানে বাক্য শুদ্ধি করা বা শব্দ শুদ্ধি, এরকম জানতে চাই যে শব্দে বানান ভুল কোথায় আছে সেটাকে ফাইন্ড আউট করতে হয়, বা বাক্যের মধ্যে অপপ্রয়োগটা কি হয়েছে, কি হিসাবে বাক্যে ভুল আসতেছে, সেই জিনিসটা আপনাকে ইন্ডিকেট করতে হয়। সো এই প্রয়োগ অপপ্রয়োগটা খুবই জরুরি। এটা যখন আপনি পড়বেন মন দিয়ে পড়তে হবে। বানান এবং বাক্য শুদ্ধি এটার মধ্যেই পড়ে, প্রয়োগ অপপ্রয়োগ বানান বাক্য শুদ্ধি একই মানে গ্রুপ ভুক্ত। পরিভাষাটা আপনার জন্য কাজে লাগবে কেন? কারণ এটা বাংলাতে আপনার এই জায়গা থেকে প্রিলিতে প্রশ্ন আসে, আবার এটা থেকে সুবিধাটা আপনি ইংরেজির বেলায় পাবেন। সমার্থক বিপরীতার্থক শব্দ মোটামুটি এই জায়গাতে কাজে লাগতেছে, এটা লিখিততে প্রয়োগ খুব বেশি একটা নাই, মোটামুটি আছে। ধ্বনি বর্ণ শব্দ, এই শব্দটা আপনার জন্য খুব জরুরি। বাক্য থেকে এই জায়গা থেকে বা পদ থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, পদের প্রকারভেদ থেকে বা বিভিন্ন ধরনের বাক্যের ট্রান্সফরমেশন যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। শব্দর প্রকারভেদ বা বিভিন্ন ধরনের শব্দ। স্যার এবার বাংলা, আচ্ছা আমি একটা কথা বলি, আমাকে স্যার না ডেকে ভাইয়া ডাকলেই খুব খুশি হই। আমি খুব বেশি একটা সিনিয়রও না, নতুন মানুষ। আমাকে ভাইয়া ডাকেন, ইনশাল্লাহ সার্ভিসে আসলে পরবর্তীতে স্যার ডাক শুনবো ইনশাল্লাহ। তো রাকা বলেছেন, স্যার এবার বাংলা সাহিত্য থেকে এমন কিছু কোয়েশ্চেন এসছে যেগুলো আমি যেই বই থেকে পড়েছি সেখানে নেই, থাকবেই না। সেক্ষেত্রে কি আগের কি একের অধিক বই পড়তে হবে? ভাই আপনার প্রত্যেকটা বিসিএস এই নতুন নতুন অনেক প্রশ্ন বিসিএস থেকে সাপ্লাই হয়। নতুন প্রশ্ন সাপ্লাই দেওয়ার অন্যতম পরীক্ষা হচ্ছে বিসিএস, ঠিক আছে। এই জায়গাতে সবকিছু আপনি বইতে পাবেন না বলেই 200-র মধ্যে খাট মার্কস হয়েছে 94। 200-তে 94 যারা পেয়েছে তারা প্রিলি পাস করেছে, এবং এই সংখ্যাটা মাত্র 10,643 আউট অফ 4 লাখ। তো না, 4 লাখের কিছু কম ধরলাম, 3.5 লাখ প্লাস তো আছেই। 3.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে মাত্র 10,643 জন পাশ করেছেন, তাও পাস নম্বর ছিল 294। তো বুঝতে পারতেছেন তো, এই প্রশ্ন সব বইতে থাকবে না, কারণ ওরা প্রত্যেকবারই খুঁটিয়ে খাটিয়ে এমন সব জায়গা থেকে প্রশ্ন বের করে। ওইভাবে যদি কেউ বই কম্পাইল করে, তাহলে ওই প্রিলিমিনারি বই হয়ে যাবে 1500-2000 পৃষ্ঠা। কারণ বাংলার জন্য 1500 পৃষ্ঠার একটা বই লিখতে হবে, যদি এইভাবে খুঁটায় খাটে আপনি বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন, এটা তো আপনি জীবনে মনে রাখতে পারবেন না।
সো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আপনার কিছু প্রশ্ন এসছে আপনি কোনো বইতে পান নাই, অনেক প্রশ্ন এসছে যেগুলো আপনি বিভিন্ন বইতে পেয়ে যাবেন। গড্ডলিকা প্রবাহ, গড্ডল শব্দের মানে কি জানতে চাইছে? আরে ভাই, এটা 43rd বিসিএস এর প্রশ্ন। 43rd এই সেম প্রশ্ন এসছে, আপনি দেখেন। তার আহ, তার পরবর্তীতে আরো কিছু প্রশ্ন এসেছে, আমি তো একজ্যাক্ট হুবহু আমার তো মনে নাই। আপনার বিভিন্ন প্রশ্ন এসেছে যেগুলো আপনার মানে বই বই থেকে আপনি পেয়ে যাবেন। তুমি উত্তম তাই বলে আমি অধম হইব না কেন, এই প্রশ্ন গত 8-10 বছর ধরে চলতেছে। কপাল কুণ্ডলার মধ্যে এই প্রশ্ন, এই ডায়লগ ছিল। বা তিনি ভিয়া গেল, তারপরে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এরকম টাইপের কিছু কোটেশন আছে, খুবই চালু। আপনারা বই পড়ার সময় দেখবেন এই বেশ কিছু প্রশ্ন আসছে, আপনি পারবেন। সো 35টা প্রশ্নের মধ্যে আপনার যে সব পারতে হবে তা তো না, 35টার মধ্যে আপনি 18টা পারলেই তো যথেষ্ট। 50% টার্গেট করেন, সমস্যা নাই। এবার তো কাটমার্ক 50%-এর কম ছিল। ঠিক আছে, তো যাক, আমি আমার কথায় ফেরত আসি। সন্ধি ও সমাসের সমাসের প্রয়োগটা খুব বেশি লিখিত পরীক্ষার বেলায় এই জিনিসগুলো যদি আপনি একটু মাথায় রেখে পড়াশোনা করেন প্রিলির জন্য, খুব ভালো হয়ে যায়। সাহিত্যতে দেখেন 20 মার্কসের প্রশ্ন আসে সাহিত্য থেকে, তার মধ্যে প্রাচীন ও মধ্যযুগ থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। আর আধুনিক যুগ মানে 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত মোট 15 নম্বর প্রশ্ন আসে। এর মধ্যে প্রাচীন যুগ থেকে প্রশ্ন আসে একটা, মধ্যযুগ থেকে সাধারণত প্রশ্ন আসে চারটা, তবে একটু ওঠানামা করতে পারে। যেমন 40 বিসিএস এ দেখবেন প্রাচীন যুগ থেকে 2টা প্রশ্ন এসেছিল, বা 41 বিসিএস দেখবেন এখান থেকে সম্ভবত 2টা প্রশ্ন এসেছিল। তো এই প্রাচীন মধ্যযুগে যে একটা আর চারটাই হবে তা না, এখানে 2টা হতে পারে, 3টা হতে পারে, 2টা হতে পারে। এখানে আধুনিক যুগে 16টা প্রশ্ন হতে পারে, একটা দুইটা এদিক সেদিক হতেই পারে। তো এখানে দেখবেন আপনি প্রাচীন যুগে আপনার চর্যাপদ থেকে মোটামুটি বেসিক প্রশ্ন আসবে, বা মধ্যযুগেও আপনার হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আছে, বা যে মঙ্গল কাব্যগুলো আছে, বা আরাকান রাজসভার যে কাব্য আছে, বা কবিওয়ালা বা শায়ের, তাদের থেকে প্রশ্ন আসে, খনার বচন, এইসব থেকে প্রশ্ন চলে আসে। তো আপনাকে এই জায়গাতে প্রবলেমটা ফেস করতে হবে হচ্ছে আধুনিক যুগের বেলায়, কারণ আধুনিক যুগে 1800 সালের ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যে শুরু হয়েছে, সো এটা শুরু হয়েছে তো হচ্ছে, এর আর তো কোনো শেষ নাই। কারণ এই বর্তমান সময় পর্যন্ত মানে কবি সাহিত্যিক আসতেই আছেন, আসতেই আছেন, আসতে আছেন, তাদের আসা যাওয়া শেষ হচ্ছে না। আমাদের বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগও সমুদ্র থেকে মহাসমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে। সো এই জায়গাতেও আপনাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে যে কি টাইপের প্রশ্ন আসতেছে। রিসেন্ট রাইটারদের প্রশ্ন কিন্তু এরকম ভাবে আসছে না। যদি কারো কোনো গ্রন্থ খুব বেশি আলোচিত হয়, হয়তো বা সে জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। যেমন একটা উদাহরণ দেই, উদাহরণ দেওয়ার লোভ সামলাইতে পারি না কেন জানো, যেমন 43rd বিসিএস এ আপনার পরীক্ষার ঠিক আগে আগে, প্রিলিমিনারি পরীক্ষা ঠিক আগে আগে কবি শঙ্খ দাশগুপ্ত সম্ভবত মারা যান। শঙ্খ দাশগুপ্ত না শক্তি চট্টোপাধ্যায়, ভুলে গেলাম, সম্ভবত শঙ্খ হতে পারে বা শক্তি হতে পারে, শক্তি চট্টোপাধ্যায় মেবি। তিনি মারা যান, এবং ওই সময় তিনি মারা যান আলোচনায়, তখন আলোচনা হলো বলেই তার কবিতার লাইন দিয়ে দিল বিসিএস এর প্রিলিতে, যে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তোমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে গলির কোণে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিল। তো তাকে থেকে কিন্তু প্রশ্ন আসার কিন্তু কথা না নর্মালি, কিন্তু তিনি ওই সময় মানে তার প্রয়াণ ছিল, সেজন্য তিনি আলোচনায় চলে আসলেন, প্রশ্ন চলে এসেছে। তো এরকম কিছু কিছু আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল, মাইকেল মধুসূদন, জীবনানন্দ দাশ, কবি জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র, ঠিক আছে, তার পরবর্তীতে আহ, আম, কবি জীবনানন্দ দাশ বা পঞ্চপাণ্ডব, নারী ইয়ের মধ্যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বা সুফিয়া কামাল, এই সব কিছু রাইটার হচ্ছে খুব প্রমিনেন্ট, তাদেরকে আপনার খুব ভালোভাবে সব সময়ই পড়তে হবে। আর তার পরবর্তীতে কিভাবে আপনি বাকিদেরকে ফিল্টার করবেন, সেটা আপনাকে একটু পড়ে শুনে কোয়েশ্চেন দেখে দেখে সাম্প্রতিক আলোচনার উপর নির্ভর করে ক্লাসগুলো ফলো করেই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? সো আধুনিক যুগে যখন এই লিটারেচার, বা প্রাচীন বা মধ্যযুগে যখন লিটারেচার পড়বেন, এই জায়গার এই পড়া থেকে লিখিত 200-র মধ্যে আপনার 30 নম্বরের সাহিত্য উত্তর করতে হবে। লিখিত প্রশ্ন যদি কেউ দেখে থাকেন, দেখবেন সে জায়গাতে 3 নম্বর করে সাধারণত 10টা, অথবা 5 নম্বর করে 6টা প্রশ্ন থাকে, যে জায়গাতে এরকম সাহিত্য নিয়ে আলোচনা থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার চরিত্র অমিত লাবণ্যকে নিয়ে আলোচনা করুন, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্পের নারী চরিত্রের নাম লিখুন, অথবা কাজী নজরুলের কবিতায় কিভাবে প্রেম ও দ্রোহ একত্রে প্রকাশ পেয়েছে সেগুলো প্রকাশ করুন, জীবনানন্দ দাশের সনেট নিয়ে আলোচনা করুন, অথবা মহাকাব্যের বৈশিষ্ট্য কি, এই টাইপের প্রশ্ন আসে। তো সেই পড়াগুলো কিন্তু সাহিত্যতে প্রিলির সঙ্গে মিলিয়েই আপনাকে পড়তে হবে। আমি কি বেশি কথা বলতেছি আপনাদের প্রিলি সিলেবাস অ্যানালাইসিসে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলেন অগ্রসর হই। এখন মোটামুটি বাংলা নিয়ে আলোচনা করছি, বাংলার কিছু না বলি, একদিনে বেশি কথা বললে আপনারা আবার ভয় পেয়ে যাবেন। তো এখন চলেন আমরা ইংরেজিতে চলে যাই। এখন ইংরেজিতে আবারও টোটাল মার্কস 35, এর মধ্যে হচ্ছে আপনার গ্রামার পার্ট থেকে প্রশ্ন আসবে হচ্ছে 20। সাদেক বলছে হতাশায় পড়ে যাচ্ছেন, এই আপনি কি
কি বলেন আপনি? হতাশায় পড়ে যাচ্ছেন মানে আপনি হতাশায় পড়বেন কেন? আপনারা যারা মেধাবীরা যারা আছেন তারা সিভিল সার্ভিসে প্রিলি পরীক্ষা পাস না করলে পাস করবে কারা? এখানে হতাশা পড়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনার এখন এটা মনে হচ্ছে হিমালয়ের চূড়া অনেক বড়, আপনি স্টেপস মেক করতে শুরু করেন, প্রত্যেকটা স্টেপসে আপনি উপরে উঠে যাবেন। হতাশার তো কোনো জায়গাই নাই। আপনি কি জানেন, আমি আমার নিজের কথা যদি বলি, যে আমি হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করা। আমি আমার টোটাল 4 বছর শেষ করেছি, ভার্সিটি পাস করেছি, আমি বিসিএস নিয়ে কিছু পড়িনি। আমি হচ্ছে 20 মে 2019 তারিখে হচ্ছে আমার ভার্সিটি আমি ডিফেন্স ভাইবার ডিফেন্স শেষ করেছি। তারপর লিখিত প্রিলি প্রিপারেশন একসাথে নিতে গেলে হজবরল হয়ে যাবে না? আপনি হজবরল, আপনি তো গুছায় পড়বেন। আমি আপনাকে কি বলছি, আপনি পড়ার সময় জাস্ট একটু ডিটেলসে পড়বেন, লিখিত প্রশ্নগুলো কি ধাপে আসতেছে সেটা দেখবেন, সেটার উত্তর করবেন, আপনার হজবরল হবে না। আপনার হজবরল ইনশাল্লাহ হবে না। আপনি গুছিয়ে ওইভাবে মিলাই ঝিলাই পড়বেন, আপনাকে একটার মধ্যে আর একটা উল্টা পাল্টা হয়ে যায় আপনি পড়বেন তা না, টেনশন করার দরকার নাই। এটা ছাড়া আপনার কোনো উপায়ও নাই। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি একবার প্রিলি পাস করে 2বার রিটেন ফেল করার পরে তৃতীয়বার রিটেনে পাস করব, তাইলে আপনি প্রতি বছর 2 মাস 2 মাস করে প্রিপারেশন নিয়ে নিয়ে নয় অগ্রসর হলেন। কিন্তু এটা তো আসলে বাস্তবসম্মত না। আপনি যে একটা প্রিলি পর আরেকটা প্রিলি পাস করবেন তার কোনো নিশ্চয়তা নাই। 41st অনেকেই ক্যাডার হয়েছে যারা 43rd প্রিলি পাস করতে পারে নাই। এটা আমার নিজের চোখে দেখা। তো সব সময় যে আপনার সবকিছু, আপনি যে টানা 3টা 4টা প্রিলি পাস করবেন, এটা তো না, এটা তো নট সিকিউরড। হুম। তো দেখেন, 20 মে 2019 আমি বের হওয়ার পরবর্তীতে আমি তখন বিসিএস সম্পর্কে দেবো না, আমি টেক্সটাইল ফিল্ডে জব করব, আমি ডিটারমাইন্ড। কিন্তু ফ্যামিলির চাপে পড়ে অগাস্ট মাসের শুরুর দিকে সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে আমাকে বিসিএস দিতে হবে, তা না হলে পরিবার রাজি হচ্ছে না। কারণ আমি হচ্ছে আমার ভাই বোনদের মধ্যে ছোট, পারিবারিক একটা চাপ থাকে। ঠিক আছে। সো তখন আমি অগাস্ট 2019-এ সিদ্ধান্ত নিলাম, দেখেন আমার ভার্সিটি শেষ করার পরও 2-3 মাস পরে, যে আমাকে তাহলে বিসিএস এর প্রস্তুতি শুরু করে, আমি তখন এই শুরু থেকে সব শুরু করতে হয়েছে। ঠিক আছে। তো আপনি হতাশায় পড়ার তো কোনো কারণই নাই। আপনি 6 মাস 8 মাস 10 মাস গুছিয়ে পড়েন, তারপরে আজকের সাদেক আর এই 10 মাস পরের সাদেকের মধ্যে দেখবেন আকাশ পাতাল পার্থক্য। জোবাইর বলেছেন আমি টেকনিক্যাল ক্যাডারে দিতে চাই, স্বাস্থ্য থেকে রিটেনের জন্য কি আছে, এটা কোথায় পাবো, কিচ্ছু জানি না। আপনার সাবজেক্টিভের জন্য আপনাকে ওই ভার্সিটিতে ফার্স্ট থেকে ফিফথ ইয়ার পর্যন্ত যা পড়ানো হচ্ছে সেই বইগুলোই পড়তে হবে। আপনি যদি লাকি ইনাফ হন, তাহলে আপনি আবারও একটা স্পেশাল বিসিএস অথবা পেতেও পারেন, বলা তো যায় না। 48 যেমন ডাক্তারদের জন্য বিশেষ গিয়েছে, হয়তোবা দেখা গেল আমাদের দেশে যেহেতু ডাক্তারদের জন্য এক সংকট, যে প্রতি একজন মানুষের এগেনস্টে প্রতি একজন ডাক্তারের এগেনস্টে 1721 জন মানুষ হচ্ছে একজন ডাক্তারের উপর ডিপেন্ডেবল। সো অনেক ডাক্তার নিতেই পারে। সো দেখা গেল যে কোনো কারণে 51 বা 52 বিশেষ ডাক্তারদের জন্য হয়ে গেল। সো ওই সময়ের জন্য আপনাকে প্রিপেয়ার হইতে হবে। ওই সময় 200 নম্বরের আপনার যে পিডি হবে সেখানে 100 থাকবে জেনারেল, আর ওই 100 থাকবে আপনার বিশেষায়িত। ওই জায়গায় দেখবেন আপনি আপনার মেডিকেল কলেজে ফার্স্ট থেকে ফিফথ ইয়ার পর্যন্ত যা পড়েছেন এর মধ্য থেকেই সব প্রশ্ন আসে, আপনি 48 মিলাই দেখেন। ঠিক আছে। সো আপনি ধারণা পেয়ে যাবেন, সমস্যা নেই। সিএসসি থেকে দিব স্পেশাল। সিএসসি থেকে আপনি স্পেশাল দিলে আপনার নিজের সাবজেক্টিভ আপনি যা পড়েছেন, আপনার সাবজেক্টিভ থেকে আপনার 200 নম্বরের লিখিত পরীক্ষা আসবে। সেটার জন্য আপনি বিগত কয়েকটা লিখিত প্রশ্ন একটু কোয়েশ্চেন ব্যাংকে দেখে নিতে পারেন, 2-4টা বিসিএস এর। ঠিক আছে। ওকে। তো যেই কথায় ছিলাম, গ্রামার থেকে প্রশ্ন আসে হচ্ছে 20 মার্কসের, লিটারেচার থেকে প্রশ্ন আসে হচ্ছে 15 নম্বরের। এই লিটারেচারের আবার লিখিত পরীক্ষাতে এটার কিন্তু কোনো প্রয়োগ নাই। এই লিটারেচার 15, এটার দা এন্ড হচ্ছে এই প্রিলিমিনারিতেই। কিন্তু গ্রামারের এই 20 মার্কস আপনার জন্য হচ্ছে প্রভূত, মানে এটা ভূমিকা রাখে। কারণ আপনি ইংরেজি লিখিত যখন প্রস্তুতি নিতে যাবেন তখন খেয়াল করে দেখবেন যে ইংরেজি লিখিততে যে 200 নম্বরের প্রশ্ন হয় লিখিততে, সেই জায়গাতে দেখেন 100 নম্বর একদম টোটালি চলে আসে প্যাসেজ থেকে, আর বাকি 100 নম্বর চলে আসে হলো সেই জায়গা থেকে 25 নম্বর করে দুইটা ট্রান্সলেশন থাকে, দুইটা। আর বাকি 50 নম্বর থেকে এর আগের লিখিততে এই 46 এবার একটা এজেই দিয়েছে, 45-এ দুইটা এজে দিয়েছিল 25 করে। তো ওই জায়গাতে এজে রাইটিং থাকে একটা অথবা দুইটা। জেনারেল শিক্ষক বইকার থাকলে রিটেনে আপনার ভার্সিটি, হ্যাঁ আপনার আপনার স্নাতকীয় অধ্যয়নরত বিষয় থেকে আপনার লিখিত প্রশ্ন হবে। এটা ইনশাল্লাহ আপনি ধরে রাখতে পারেন। ঠিক আছে। তো আপনি দেখেন এই জায়গার এই 100 নম্বরে আপনি যখন রচনা বা ট্রান্সলেশন, আপনার চর্চার ব্যাপার, আছে পত্রিকা আছে, এজে রাইটিং এর জন্য আপনি বিভিন্ন বই থেকে ডেটা কালেক্ট করবেন, কি কি পয়েন্ট দিবেন লিখবেন। এই যে ইংরেজির যে 100 আছে, এই যে ইংরেজির যে 100, এই টোটাল প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সারিং করা, প্যারাফ্রেজিং করা, আপনার ভোকাবুলারি গুলো ধরতে পারা, পার্টস অফ স্পিচে ট্রান্সফরমেশন করা, সেটাকে সামারাইজ করা, এটার উপর একটা লেটার লেখা পত্রিকার এডিটরের কাছে। এই জায়গাতে আপনি যখন রচনা লিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টা আছে। সো এই পুরো বিষয়টা কিন্তু নির্ভর করতেছে আপনি, আপনার ভোকাবুলারি দক্ষতা, যে আপনি প্রশ্ন পড়ে ধরতে পারছেন কিনা, আপনার গ্রামাটিক্যাল যে
এক্সেলেন্স আছে, যাতে নির্ভুল বাক্যগুলো তৈরি করতে পারছেন কিনা, আপনার অনুবাদের দক্ষতা, যে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ কতটা, আপনি মনে মনে, আমরা যেহেতু আমাদের মাদার টাং বাংলা, আমরা যখন প্রশ্ন ধরে ব্রেনের ভিতরে যেটা ব্রেন স্টর্মিং করে বাংলাতে যে ইনফরমেশন গ্যাদার করতে পারছি, সেটা পরীক্ষার খাতায় ইংরেজিতে কনভার্ট করে সেটা রিফ্লেক্ট করতে পারছি কিনা। এই বিষয়গুলোর জন্য কিন্তু আপনার প্রিলিমিনারি সময় থেকে গ্রামারে খুব ভালোভাবে দক্ষতা নিতে হবে। সো এই জায়গা থেকে আপনার যদি সর্বশেষ প্রশ্ন 47-এ যদি ফলো করে থাকেন, দেখবেন যে পিএসসির জনপ্রিয় কিছু টপিক আছে, যেমন সে ডিটারমাইনার, জিরান্ড, পার্টিসিপল, তারপর হচ্ছে ক্লজ, তারপরে ফ্রেজ, তারপরে হচ্ছে নাউন থেকে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, স্মার্ট প্রেপোজিশন হইতে পারে, ট্রেডিশনাল প্রেপোজিশন হইতে, এই সব জায়গা থেকে কিন্তু পিএসসি প্রায় প্রত্যেক প্রিলিতেই প্রশ্ন দেয়। এবং আপনি যদি একটু ভালোভাবে পড়েন এইসব জায়গা থেকে, খুব সহজে আপনি গ্রামার ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আমি নিজে ইংরেজিকে খুবই ভয় পেতাম, ভয় পাই, কিন্তু দেখলাম যে আমার প্রিলিমিনারি গুলোর সময় আমি ইংরেজি থেকে ভালোই উত্তর করতে পেরেছি। সো এই গ্রামার গুলো যখন আপনি পড়বেন, তখন এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসছে এবারও, এটা প্রায় সময়ই আসে। তো এই যেগুলি করার চেষ্টা করবেন। আপনি রুলস পড়ে যদি দেখেন রুলস মনে থাকতে চায় না, আপনি সেটার এক্সাম্পল হিসাবে দুইটা তিনটা সেন্টেন্স পড়ে সেটা মনে রাখতে পারেন। দুইটা দুইটা সেন্টেন্সের বিল্ডিং যখন আপনার মাথায় যদি ঠিকঠাক থাকে, সেই জায়গা থেকে আপনি আপনার রুলস মনে হয়ে যাবে, উল্টা পদ্ধতি আর কি। এইভাবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো এই ইংরেজি ল্যাঙ্গুয়েজের 20 নম্বর হচ্ছে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় তার মধ্যেও কিছু টপিক আছে খুব গুরুত্বপূর্ণ। আহ, একটু আগে বলেছি, বারবার না বলাই ভালো। আর মনে রাখবেন যে ভোকাবুলারি কিন্তু খুব জরুরি। এই ভোকাবুলারি থেকে আপনার হচ্ছে প্রিলিমিনারিতে প্রশ্ন আসবে তিনটা। প্রিলিমিনারিতে ভোকাবুলারিতে সাধারণত তিনটা প্রশ্ন আসে। একটা সাধারণত, দুইটা সাধারণত একটু সোজা হয়, একটা একটু কঠিন হতে পারে। আর রিটেনের সময় ভোকাবুলারির মানে ইট নোজ নো বাউন্ড, এটার গুরুত্ব, এটার ইম্পর্টেন্স নোজ নো বাউন্ড, এটা এত জরুরি। সো ভোকাবুলারি দৈনিক চর্চার ব্যাপার। এক মাসে ভোকাবুলারি বই গুলে খেয়ে ফেললাম, এটা কিন্তু তা না। ভোকাবুলারি কিন্তু চর্চা রাখতে হবে মাসের পর মাস। ভাইয়া, বাংলা, ইংলিশ, গ্রামার এবং ম্যাথে প্রবলেম ওভারকাম করব কিভাবে? আমাদের সাথে থাকেন, জার্নি তো শুরু হয়ে গেল। ম্যাথগুলো যখন আমরা করাবো, আমরা বিস্তারিত নিয়ম অনুসরণ করেই করাই দিব। আর গ্রামার প্রতিদিন চর্চা করতে হবে, ভোকাবুলারি গ্রামার গুলো ক্লাসের নিয়মগুলো ফলো করেন, এক্সাম্পল সহ পড়তে হবে। আর বাংলা সাহিত্য আপনি পড়া শুরু করে দেন। বাংলা ব্যাকরণে যখন বেশি সমস্যা হলে আগে প্রিভিয়াস প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়েন, আপনার আইডিয়া হয়ে যাবে। ভোকাব সোর্স একটা বই নিতে পারেন, উত্তরণের বইতে খুব সুন্দরভাবে ভোকাবুলারি দেওয়া আছে, বাজারে ভোকাবুলারি বই থাকতে পারে, সেগুলো যে কোনো একটা বই নিয়ে নেন, ঘুরে ফিরে সব প্রায় একই। সো ভোকাবুলারি বই যেটাই পড়েন, সেখানে একটু যদি অর্থ সহ সিনোনিমস অ্যান্টোনিমস যদি একসাথে পড়ে ফেলেন, যে সেখানে আপনার অর্থ, তার তার পাশাপাশি যদি আপনি সিনোনিমস অ্যান্টোনিমস স্পেলিং একসাথে সব খেয়াল করে পড়েন, আপনার এক পড়ার সাথে সাথে তিন চারটা জিনিস কভার হবে। আর ইংরেজির এই জিনিসটা আপনারা জানেন কিনা, ইংরেজিতে এই ভোকাবুলারি যে চর্চাগুলো আছে, বাংলাতে যে এই পরিভাষা সমার্থক শব্দের যে চর্চা আছে, সেই জায়গা থেকে কিন্তু মানসিক দক্ষতায় হুবহু প্রশ্ন আসে। মানসিক দক্ষতা সিলেবাসের এটা একটা অংশ। তো এটা অনেকটা একের ভিতর দুই বা এরকম, একটা পড়া দিয়ে আপনার একাধিক সাবজেক্ট কভার হবে। ওকে, আমি গ্রামার নিয়ে আর কথা না বাড়াই। আর লিটারেচারে যে 15 নম্বরের প্রশ্ন আসে, লিটারেচারের সেই 15 নম্বরের প্রশ্ন থেকে দেখবেন যে এইবারের প্রশ্ন কিন্তু খুব বেশি যে কঠিন হয়েছে তা না। মোটামুটি কিছু কঠিন আছে, আবার সহজ অনেক প্রশ্ন আসে। যে কোটেশন গুলো ছিল, সাধারণত কয়েকটা কোটেশন এসছে, কোটেশন গুলো সাধারণত প্রচলিত কোটেশন, যে কখনোই ধার করবা না, ধার করলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়, এই প্রশ্ন। অথবা যে কাওয়ার্ডস ডাইজ মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, এই টাইপের প্রশ্ন। তার পরবর্তীতে হচ্ছে টু স্কাইলার্ক, এটা এই মানে কিছু কোটেশন আছে খুব প্রচলিত। তারপরে প্লিজ হোল্ড ইওর টাং এন্ড লেট মি লাভ, এই জায়গা থেকে আগে সরাসরি প্রশ্ন এসেছে যে এটা কে লিখেছেন। 42তম বিশেষ বিসিএস এ প্রশ্ন এসেছিল যে এটার বাংলা অনুবাদ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় ব্যবহার করেছিলেন, যে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে মরে দে অবসর। এই আবারও কিন্তু প্রশ্ন এসছে এইবার, যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, দা ক্যানোনাইজেশন। ঠিক আছে, যে পড়ছে তার জন্য এগুলো সহজ। সো ইংরেজি লিটারেচার থেকে আপনার লিখিততে প্রশ্ন আসবে না বলে যে আপনি পড়বেন না, তা কিন্তু না। এই জায়গা থেকে আপনি কিছুটা পরিশ্রম করে প্রিভিয়াস প্রশ্নগুলো আর ক্লাসের মূল কথাবার্তাগুলো যদি মাথায় রাখতে পারেন, 15-এর মধ্যে ইনশাল্লাহ 10 আশা করাটা আপনার জন্য অসম্ভব কিছুই হবে না। প্রি রিটেন আর প্রিলি প্রিপারেশন এখন একসাথে নিতে হবে ভাই, এখন একসাথে না নেওয়ার কোনো উপায় নাই। আপনি 2 মাসের জীবনেও রিটেন পড়তে পারবেন না। রিটেনের প্রশ্ন যদি একবার দেখেন, আপনাকে সলভ করার দরকার নেই, আপনি একবার জাস্ট প্রশ্ন দেখেন, আপনার নিজের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, বই নিয়ে পর আলোচনা করি। আমরা এখন অগ্রসর হই। ইংরেজিতে আমি এগুলো নিয়ে অনেক বলে ফেলছি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বা সেন্টেন্স ট্রান্সফর্মিংটা খুব দরকার এটা রিটেনের জন্য।
তার পরবর্তীতে ডিগ্রি থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। জেন্ডার নাম্বার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। ডিটারমাইনার 3 স্টার টপিক। প্রেপোজিশন, এটা ট্রেডিশনাল অথবা স্মার্ট সাবজেক্ট হইতে পারে। ভার্ব খুব জরুরি। পার্টস অফ স্পিচ খুব জরুরি। তার পরবর্তীতে ফ্রেজেস, ক্লজেস, এগুলি জরুরি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু এটা আপনার লিখিতর জন্য খুব দরকার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে প্যারালেলিজম, এগুলো হচ্ছে লিখিততে আপনার লেখার মান ধরে রাখার জন্য এগুলো খুব দরকার। আমার পরীক্ষা দেওয়া ছিল সুমন, ঠিক আছে? আমার পরীক্ষা দেওয়া ছিল, ওকে? তো চলেন, ওয়ার্ডস, মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিং, এগুলোর জন্য হলো আপনার বললামই যে এগুলো সব আপনার একসাথে পড়া হয়ে যাবে। আর কম্পোজিশন, এই জায়গা থেকে সাধারণত টেকনিক্যাল ক্যাডার ও বোথ ক্যাডারের পার্থক্য কি? স্যার, স্যার না ভাইয়া রাখলেই খুশি হই। এই যে সব জায়গা থেকে প্রিলিতে প্রশ্ন ওরকম ভাবে আসে না। দুই একটা প্রশ্ন তো একবার এসছে যে প্যারাগ্রাফের প্রথম লাইনের মধ্যেই অনেক কিছু নির্ভর করে, বা লেটারের পার্ট কয়টা, 6টা, এরকম টাইপের দুই একটা প্রশ্ন দুই একবার এসেছিল, ওগুলো দেখলেই হবে। ঠিক আছে। আর লিটারেচার থেকে তো তো বলেই ফেললাম, লিটারেচারে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেসব জায়গা থেকে প্রশ্ন খুব বেশি হয়, যেমন আপনার এলিজাবেথান পিরিয়ড বা রোমান্টিক পিরিয়ড, তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড, এই জায়গাগুলোর রাইটার গুলো থেকে প্রশ্ন খুব বেশি আসে। আর সাম্প্রতিক যদি কোনো লেখকের নোবেল পাওয়ার মতো কোনো লেখা থাকে, বা বুকার বা ম্যান বুকার পাওয়ার জন্য কোনো লেখা থাকে, ওগুলো একটু নজর দিয়ে দেখতে হয়। একজন ভাইয়া প্রশ্ন করেছেন মইন, যেটা হয়তো একটু আলোচনা করা দরকার, যে টেকনিক্যাল আর বোথ ক্যাডারের পার্থক্য কি। তো ক্যাডারে যখন আপনি, আমি একটু উত্তর দিয়ে ফেলি, এটা হয়তো নতুনদের অনেকদের জন্যই সুবিধাজনক হবে। আপনি যখন ক্যাডারে মানে আবেদন করবেন, তখন কিছু ক্যাডার থাকে জেনারেল ক্যাডার, আর কিছু ক্যাডার থাকে হলো টেকনিক্যাল ক্যাডার, কিছু ক্যাডার থাকে বোথ, মানে উভয়। সো টেকনিক্যাল ক্যাডারটা নিয়ে আগে আলোচনা করি। যে আপনারা তো জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ক্যাডার সার্ভিসকে 26টা ক্যাডারে ভাগ করা হয়েছে, মানে তাদের স্পেশালিটির উপর। এই 26টা ক্যাডারেই মন্ত্রণালয়গুলোকে লিড করার জন্য ক্যাডার অফিসার দরকার হয়। সো এই 26টা ক্যাডারের মধ্যে কিছু কিছু ক্যাডার আছে যে খুবই টেকনিক্যাল, মানে খুবই প্রায়োগিক জ্ঞানগুলো দরকার হয়। যেমন ধরেন শিক্ষা ক্যাডার, একজন বাংলার শিক্ষক, তিনি কিন্তু খুব ভালো বাংলা, ভালো গভীর থেকে জানেন। তিনি খুব ভালোভাবে স্নাতক অধ্যয়নরতদের বাংলা পড়িয়ে তাদেরকে আলোকিত করবেন। বা ধরেন একজন ডাক্তার, তিনি এমবিবিএস পাশ করেছেন, তার এই চিকিৎসা জ্ঞান দিয়ে কিন্তু তিনি মানে রোগীদের সুস্থ করবেন। তো দেখেন, শিক্ষা ক্যাডার সে কিন্তু বিশেষায়িত, কলেজ, সরকারি কলেজগুলোতে পড়াইতে হবে। একজন ডাক্তার যিনি আছেন তিনি কিন্তু বিশেষায়িত, তাকে কেন দরকার? তাকে কিন্তু স্বাস্থ্য খাতে সরাসরি তাকে কাজ করতে হবে, উপজেলা লেভেলে কাজ করতে হবে। আহ, উপজেলা কমপ্লেক্সগুলোতে সেবা দিতে হবে। যেমন একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে খুবই দরকারি। কেন দরকার? তার যে সড়ক ও জনপথ যেগুলো আছে, এগুলোর জন্য তাকে দরকার। জনস্বাস্থ্য প্রকৌশল যা আছে সেখানে তাদেরকে দরকার। রোডস এন্ড হাইওয়ে বললাম, জনস্বাস্থ্য বললাম, আরো দু একটা আছে। ঠিক আছে। ক্যামেরা অফ। আমার ক্যামেরা অফ, আমি ভিডিও অফ রাখছি, আমি শুধু কথা বলতেছি। ঠিক আছে। তো এরকম যে বিশেষায়িত জ্ঞান যাদের আছে, যে বিশেষায়িত জ্ঞান যারা কাজে লাগাতে পারবে, এই বিশেষায়িত জ্ঞানগুলো যারা কাজে লাগাতে পারে, তাদের জন্য কিছু মানে ক্যাডার সিলেক্টেড আছে, যে হ্যাঁ, তারা শুধু সেই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। যেমন বাংলার যখন ধরেন শিক্ষা ক্যাডারে দেখবেন 1000 পোস্ট থাকলে, সে জায়গাতে দেখবেন হয়তো বাংলা উল্লেখ করে দিয়েছে যে বাংলা 75। তার মানে কি, এই 75টা ক্যাডার শুধুমাত্র বাংলায় যারা স্নাতক সম্পন্ন করেছে তারাই আবেদন করতে পারেন। এরকম যে যাদের নির্দিষ্ট সাবজেক্টের জন্য যারা যে ক্যাডার গুলোতে লড়তে পারেন, সেগুলোকে বলা হয় টেকনিক্যাল ক্যাডার। ঠিক আছে। এখন ধরেন আমি পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ, এখন আমার জন্য তো বিসিএস এ প্রায়োগিক টেকনিক্যাল কোনো ক্যাডার নাই। ঠিক আছে। টেকনিক্যাল এটা আপনি আয়েশা, আপনি একটু অথরিটির সাথে কথা বললেন, টিচার প্যানেল অনেক বড়, আমার এই ইনফরমেশনটা জানা নাই ভাইয়া। তো আমার জন্য তো টেকনিক্যাল কোনো ইয়া নাই, তো আমি কি বিসিএস দিতে পারবো? না, পারবো। যারা সকল মানে যে কোনো বিষয় পড়াশোনা করুক না কেন, কিছু ক্যাডার আছে, এই ক্যাডার গুলোকে বলা হয় জেনারেল ক্যাডার, সাধারণ। এটা সকলের জন্য উন্মুক্ত। যে যে বিষয় স্নাতক সম্পন্ন করেন না কেন, তিনি যে এই জেনারেল ক্যাডারের পদগুলোর জন্য লড়তে পারেন, এটাকে বলা হয় জেনারেল ক্যাডার। ক্যাডার 26টা ক্যাডারের মধ্যে 14টা ক্যাডার আছে হলো জেনারেল ক্যাডার। ঠিক আছে। আর টেকনিক্যাল ক্যাডার আছে 12টা। কিছু ক্যাডার আছে দুই দিকেই আছে, যেমন খাদ্য ক্যাডার জেনারেলও আছে, টেকনিক্যালও আছে, এরকম কিছু আছে, যাক এত কিছু আলোচনা না করি। আর কেউ কেউ আছেন যে বোথ। বোথ কারা? যেমন ধরেন যিনি বাংলাতে পড়াশোনা করেছেন, তো তার জন্য তো টেকনিক্যাল ক্যাডার আছে। বা ধরেন ডাক্তার, বা ধরেন কৃষি অনুষদ থেকে পাশ করা একজন, তাদের জন্য তো কিছু টেকনিক্যাল ক্যাডার আছে। এখন তার ইচ্ছা হলো যে হ্যাঁ, টেকনিক্যাল ক্যাডারের জন্য আমি পরীক্ষা দিব, আবার জেনারেল যে কিছু ক্যাডার আছে সেগুলোর জন্য আমি
নিজেকে সুইটেবল মনে করছি, এগুলোতে হলেও আমি চাকরি করব। তো তার জন্য কি তিনি টেকনিক্যাল এবং জেনারেল উভয়টার জন্যই পরীক্ষা দিবেন, সেটাকে বলা হচ্ছে বোথ ক্যাডার। সো বোথ ক্যাডার যাদের সুবিধা আছে তারা দিতে পারবে। যারা সাধারণত টেকনিক্যাল দিতে পারছেন তাদের জন্যই বোথ ক্যাডার দেওয়ারও সুযোগ থাকছে, আর জেনারেল হচ্ছে সবার জন্যই উন্মুক্ত। যেমন আমি আমি যে একটা বিশেষায়িত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেও সেটার বিসিএস এ সেটার জন্য কোনো স্পেশাল ক্যাডার নাই, সো আমাকে জেনারেল ছাড়া আমি আর কিছু করতে পারছি না। ঠিক আছে, তো চলেন সিলেবাস অ্যানালাইসিসে বাংলাদেশ বিষয়াবলীতে দেখেন 30 নম্বরের প্রশ্ন আসে। এখানে বিভিন্ন আপনার দেখেন যে 6 নাম্বার 3 নাম্বার করে করে কয়েকটা সাব ডিভিশন করা হয়েছে, কিন্তু সবসময় এই জায়গা থেকে যে মিল মিশ করে প্রশ্ন আসবে তা না। যে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে 6টা প্রশ্ন আসার কথা না, সেখান থেকে 4টা প্রশ্ন আসতে পারে। কৃষিজ বিষয় থেকে বা অর্থনীতি বিষয় থেকে ধরেন যেখানে 3টা প্রশ্ন আসার কথা সেখানে 3টা না এসে 5টাও আসতে পারে। এবার ধরেন কৃষিজ বিষয় থেকে অনেক ধরনের প্রশ্ন এসছে, যে ছায়াপ্রেমী গাছ কোনটা, বা কোন ধরনের ফসলের প্রোডাকশন বেড়েছে, ভুট্টা ছিল উত্তর। এরকম টাইপের আপনার প্রশ্ন আসতেছে। বা খনিজ সম্পদ থেকে প্রশ্ন এসছে, বাংলাদেশের উত্তর অঞ্চলে কোন ধরনের খনিজ বেশি পাওয়া যায়, এরকম প্রশ্ন আসে। তো বাংলাদেশ বিষয়ে বলি আপনার এই জায়গাতে প্রিলির সময় খুব জরুরি কেন, কারণ প্রিলিতে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে যখন পড়বেন তখন আপনি অনেক ধরনের ডেটা তথ্য কিন্তু আপনার মাথায় আসবে, এবং এগুলো কিন্তু লিখিততে সরাসরি আপনি প্রয়োগ করতে পারবেন। কারণ লিখিত পরীক্ষার বেলায় সিলেবাস বেশিরভাগ খুবই মিল আছে। লিখিত পরীক্ষার বেলায় ওই হচ্ছে সংবিধান, আপনি যখন প্রিলিতে সংবিধান পড়বেন সেখান থেকে যে 3 নম্বরের প্রশ্ন আসবে, 3টা এমসিকিউ আসবে সংবিধান থেকে। এই সংবিধানে আপনি লিখিত বেলায় পড়বেন, জাস্ট একটু বিস্তারিত পড়তে হবে, একটু হয়তো বা টেকনিক্যাল ভাবে একটু ধরে রাখতে হবে। ওই জায়গাতেই আপনি দেখবেন যে এই জায়গার যে আপনি অনুচ্ছেদ নাম্বার মনে রাখছেন কোন অনুচ্ছেদে কি আছে, সেগুলোর ভাষ্য দিয়ে আপনি লিখিততে উত্তর করতে পারবেন। আপনার সরকার ব্যবস্থা বা রাজনৈতিক দল আপনি প্রিলিতে যা পড়তেছেন ধারণা নিচ্ছেন, সেগুলো থেকে আপনি লিখিত দেখবেন গণতন্ত্র এবং রাজনৈতিক সরকার মিলিয়ে প্রশ্ন আসতেছে। জাতীয় বিষয়াবলী থেকে আপনি দেখবেন যে আপনি বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বিটিসিএল টাইপের অধিদপ্তর তাদের টেকনিক্যাল ক্যাডারের জন্য ক্যাডার সার্ভিস থেকে পোস্ট যাবে, আর তাদের আলাদা তারা অধিদপ্তর তাদের চালানোর জন্য নন ক্যাডার মানে পোস্টও দরকার। সো নন ক্যাডারের জন্য তারা আলাদা সার্কুলার দেয়, নন ক্যাডার অফিসার নেয়, আর তাদের ক্যাডার অফিসার এই জায়গা থেকে তারা আলাদাভাবে নিয়োগও দেয়। ঠিক আছে, তো এই কারণে আপনার আলাদা সার্কুলার অনেক জায়গা থেকেই হবে। এলজিডি এইসব জায়গা অনেক জায়গাতেই আপনার ক্যাডার অফিসারও যায়, বা নন ক্যাডার অফিসারও আলাদা পিএসসির মাধ্যমে সার্কুলার দিয়ে নেয়। সব জায়গাতেই আপনার দরজা খোলা আছে। হুম। তো বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এখন মানে কৃষিজ সম্পদ, তার পরবর্তীতে অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, ক্ষুদ্র অর্থনীতি, এনজিওর ভূমিকা, এগুলো সাম্প্রতিক সময়ে একটু জরুরি। শিল্প বাণিজ্য, সংবিধানটাও সবসময় জরুরি। রাজনৈতিক ব্যবস্থা সম্পদ থেকে এবার দেখেন অনেক প্রশ্ন এসেছে, যে আপনার ইভেন জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, অথবা বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা শপথ গ্রহণ করেছেন কবে, এই টাইপের কিন্তু দেখেন খুব সাম্প্রতিক প্রশ্ন কিন্তু দিয়েছে। সো আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এই জন্য বাংলাদেশ বিষয় বলে যে সাম্প্রতিক এইসব জায়গা থেকে মাঝে মাঝে দু একটা প্রশ্ন আসতে পারে। হঠাৎ করে প্রশ্ন চলে আসতে পারে যে বাংলাদেশের ধরেন বাংলাদেশ যদি এশিয়া কাপে ফাইনাল খেলতো, তাহলে ধরেন প্রশ্ন আসতেও পারতো যে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনাল কবে অনুষ্ঠিত হয়েছে। আসাটা খুবই অস্বাভাবিক কিছুই কিন্তু না। তো এই টাইপের আপনার সাম্প্রতিক সময় থেকে কি প্রশ্ন আসবে না আসবে সেটা নির্ভর করে যে কি চলমান আছে সেটার উপর আপনার নজর আছে কিনা। যেমন 43 বিসিএস তখন ধরেন বাংলাদেশের রেহানা মারিয়াম নূর, এই সিনেমাটা খুবই মানে বিভিন্ন জায়গাতে আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে সেটা খুব সুনাম কুড়াচ্ছিল। হঠাৎ করে এই রেহানা মারিয়াম নূরের ডিরেক্টরের নাম কি সেই প্রশ্ন কিন্তু চলে এসেছিল। সো কেন একটা সিনেমার চলমান হঠাৎ করে একটা সিনেমার ডিরেক্টরের নামই কেন দিবে, কারণ দিবার কারণ হচ্ছে তখন এই চলমান ছিল। হ্যাঁ, তো এই বাংলাদেশ বিষয়াবলীর জন্য এই সাম্প্রতিক বিষয়গুলো আপডেট থাকার জন্য আপনাকে দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস কিন্তু গড়ে তুলতে হবে। দৈনিক পত্রিকা পড়বেন, মোটামুটি আধা ঘন্টা সময় নিয়ে দৈনিক পত্রিকা পড়বেন। যেহেতু আপনার এখন প্রিলি স্টুডেন্ট, সপ্তাহে একদিন ইংরেজি পত্রিকা পড়ার খুব চেষ্টা করবেন, যেহেতু আপনার শুরু থেকে যেন ইংরেজি পড়ে বোঝার দক্ষতাটা যেন বাড়ে। ইংরেজি পত্রিকা পড়লে মোটামুটি 1.5-2 ঘন্টা সময় নিয়ে পড়েন, কারণ সেই জায়গাতে আপনার পড়ে বুঝতে সময় লাগে। ফোনে যেহেতু আমরা সবাই এখন ফোন চালাই, স্মার্টফোন অলমোস্ট সবারই থাকে, ফোনে একটা ডিকশনারি ইনস্টল করে নিতে পারেন। যে বাংলাদেশ বিষয়াবলীর কথা না বাড়াই, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন 20টা থাকে। এবার খেয়াল করে দেখেছেন যে এবার বেসিক থেকে আন্তর্জাতিক অনেক প্রশ্ন এসেছে। সাম্প্রতিক বিষয়াবলীর উপর নির্ভর করেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে। বৈশ্বিক ইতিহাস যেমন সাম্প্রতিক সময়ে আবিষ্কৃত হওয়া শহর থেকে প্রশ্ন এসেছে। তার পরবর্তীতে রাজনীতি থেকে প্রশ্ন আসে, বা আন্তর্জাতিক নিরাপত্তা, পরিবেশগত ইস্যু থেকে দেখবেন অনেক প্রশ্ন এসছে। যে কিয়োটো প্রোটোকল থেকে প্রশ্ন, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে, ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিবিএফ কত সালে গঠিত হয়েছে,
এগুলো কিন্তু মানে খুবই প্রচলিত তথ্য। আন্তর্জাতিক পরিবেশ যে 5 জুন, এটা যারা মোটামুটি পড়ছে সবাই জানে। কিয়োটো প্রোটোকল, এটা যে 1995 সালের, সম্ভবত 1995 সালেরই যে কপ সম্মেলনটা ছিল, সেই কপ সম্মেলনে কিন্তু ওই কিয়োটো শহর অনুষ্ঠিত হওয়ার কারণে সেই জায়গাতে কিন্তু বেশ কিছু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সেট করা হয়েছিল। আমার ভুল হইতে পারে, তবে আমার মনে হচ্ছে 1995 সালে জাপানের আগে জাপানের, বর্তমানে তো জাপানের রাজধানী হচ্ছে টোকিও, আগে জাপানের রাজধানী ছিল কিয়োটো। ওই জাপানের যে একটা প্রাচীন নগরী কিয়োটো, সেই কিয়োটো নগরীতে এই সম্মেলন হয়ে, এটাকে বলা হয় কিয়োটো প্রোটোকল। 1997 না, ঠিক আছে, আমি ভুল করতেছিলাম। তো ওই কিয়োটো নগরীতে এই তখন এই পরিবেশ কপ সম্মেলনে কিছু স্ট্যান্ডার্ড সিলেক্ট করা হয়, যে তাপমাত্রার বৃদ্ধিটা 1.5 ডিগ্রি বা 2 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যেন প্রাক শিল্প যুগে ফেরত যাওয়া যায়, এরকম টাইপের কিছু কন্ডিশন সেট করা হয়েছিল। সেটা কিন্তু প্রচলিত, এই জায়গা থেকে প্রশ্ন এসেছে যে কিয়োটো প্রোটোকল কিসের উপর। যেহেতু টেম্পারেচার আপনার নির্দিষ্ট সীমার মধ্যে নিয়ে আসতে হবে, সেজন্য গ্রিন হাউস ইফেক্ট। তার পরবর্তীতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম, এই সিবিএফ কত সালে গঠিত হয়? এই 2009 সালে। তার পরবর্তী সিবিএফ থেকে পরবর্তীতে একটা ফান্ড গঠিত হয়, গ্রিন ক্লাইমেট ফান্ড। এগুলো সবই প্রচলিত, এই জায়গা থেকে 3টা প্রশ্ন চলে এসেছে। সো আন্তর্জাতিক বিষয়াবলী তো এই 5টাতে আপনার 4 নম্বর করে 5টা সাব মানে ডিভিশনে ভাগ করা হয়েছে, কিন্তু সবসময় যে সব জায়গা থেকে মিলিয়ে প্রশ্ন করবে তা না। এমনও দেখা যাইতে পারে যে জাতিসংঘ থেকে 5টা 6টা প্রশ্ন কোনো এক বিসিএস এ দিয়ে দিতে পারে, 40 বিসিএস এর প্রশ্ন দেখবেন, 40 প্রিলিমিনারি। জাতিসংঘ থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার চলে আসতে পারে। তো আন্তর্জাতিক বিষয়াবলী তো এই জায়গাতে আপনাকে ধারণা নিয়ে পড়তে হবে, কিন্তু ঠিক বাংলাদেশ বিষয়াবলীর মতো একই কথা, এই জায়গাতে আপনি যে ডাটা কালেক্ট করে পড়বেন সেই ডাটাটা খুব বেশি দরকার হচ্ছে আপনার লিখিতর জন্য। কারণ আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনার প্রিলিমিনারির জন্য তো আপনি বই পড়বেনই, সাথে পত্রিকা পড়তে হবে। আহ পত্রিকার যে আন্তর্জাতিক পাতা আছে, মানে বিদেশের খবর, আন্তর্জাতিক পাতা, আর হচ্ছে সম্পাদকীয় পাতা, যেটাকে কলাম বলা হয়, এই 2টা পাতা আপনার আন্তর্জাতিকের জন্য খুব জরুরি। আর বাংলাদেশ বিষয়াবলী বেলায় দেশের গুরুত্বপূর্ণ যে তথ্যাদি যা আছে, তার পাশাপাশি যে বাণিজ্য পাতা আছে, এটা হচ্ছে আপনার দেশের বাংলাদেশ বিষয়াবলীর জন্য খুব জরুরি। আর তার সাথে খেলায় খুব ইম্পর্টেন্ট কি হচ্ছে, বা বিনোদনের জগতে খুব ইম্পর্টেন্ট কি হচ্ছে, যেমন বাংলাদেশের কোনো সিনেমা অস্কার লড়ার জন্য গেল কিনা। হ্যাঁ, ঠিক আছে। তার পরবর্তীতে খেলাধুলায় বাংলাদেশের কোনো খেলোয়াড় হঠাৎ করে ট্রিপল সেঞ্চুরি করে ফেললেন কিনা, বা টি-20 কেউ সেঞ্চুরি করলেন কিনা খুব সাম্প্রতিক সময়, বা ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে হলেন। বা হচ্ছে হলো খেলা গেল, বিনোদন গুলো সাহিত্য, সাহিত্যতে হচ্ছে হলো আপনার সম্প্রতি নোবেল পুরস্কার কোন বইটা পাইলো, আমি আগেও বলেছি, বা বুকার, অথবা রেমন ম্যাক্স, ধরেন পুরস্কারের বেলায় রেমন ম্যাগসেসে পুরস্কার, এরকম টাইপের বিষয়গুলো, টুকটাক বিষয়গুলো একটু নোট রাখতে হবে। সেজন্য দৈনিক পত্রিকার পাশাপাশি প্রতি মাসে কিন্তু কিছু মান্থলি প্রকাশনা বের হয়, যেমন সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে, কারেন্ট ওয়ার্ল্ড হতে পারে, কারেন্ট নিউজ হতে পারে, পাঞ্জেরির তথ্য সাময়িকী হতে পারে, অগ্রদূতের পরিক্রমা হতে পারে। আপনি যেটাই কালেক্ট করেন না কেন, একটা করে তথ্যগুলোকে একটু পড়বেন এবং সংগ্রহে রাখার চেষ্টা করবেন। এই জায়গার এই ডাটাগুলো লিখিত পরীক্ষার সময় আপনার তথ্য যোগান দিতে খুব সাহায্য করবে। আর লিখিত সময় মূলত পত্রিকা পড়ার এই যে নলেজ গুলো পাচ্ছেন, এই কম্প্রিহেন্সিভ নলেজটা আপনার লিখিততে উত্তর করার বেলায় খুব বেশি সহায়ক হবে। তো এই জায়গা থেকে আর খুব বেশি কিছু বলার নাই। ভূগোল নিয়েও তেমন কিছু বলার থাকেই না, কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক পড়লে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক খুব ভালোভাবে পড়লে মোটামুটি ভূগোলের 65 to 70% কভার হয়ে যায় প্রায়শই। বাকি 35 to 30% আপনাকে একটু পড়তে হবে। ভূগোলে আপনি যদি মোটামুটি পরিশ্রম করেন, 10-এ 8 পাওয়াটা খুব কঠিন কিছু হয় না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে আন্তর্জাতিকের প্রশ্নগুলো সাম্প্রতিক সময়ে একটু কঠিনতর হচ্ছে এবং বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নগুলো একটু সহজতর হচ্ছে। সো ওই ট্রেন্ড যদি বজায় রাখে, বাংলাদেশ বিষয়গুলিতে আপনি 30 অনেক ভালো নম্বর পাবেন। আন্তর্জাতিকেও যদি একটু রয়ে সয়ে সুন্দরভাবে খেলতে পারেন, 20-এ 12-13 পাওয়া তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর ভূগোলে একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে সে জায়গাতে 10-এ 8 পাওয়া সম্ভব। সো ভূগোলের বেলায় আপনি খেয়াল করে দেখবেন যে এই যে ভৌগোলিক অবস্থান, যে বাংলাদেশের এই অক্ষাংশ দ্রাঘিমাংশ, বাংলাদেশের কোনাকুনিতে কতটুকু লম্বা, বা পাশাপাশি কতটুকু লম্বা, বা কোন দিকে কি পড়েছে, সীমান্তবর্তী জেলা কয়টা, হ্যাঁ, ভারতের সাথে সীমান্ত, ভারতের কয়টা রাজ্যের সাথে কি কি আছে, বাংলাদেশের চারপাশে কোন কোন কি কি আছে না আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করে রেখে একটু তথ্য সংগ্রহ করলে ভালো হয়। বঙ্গোপসাগরের আয়তন বা এই আছে, পড়াশোনায় দেখবেন অনেক কিছু চলে আসবে। এই জিনিসগুলো ভূগোলের জন্য যেমন দরকার, সেটা লিখিতর জন্য খুব বেশি দরকার। ভূগোলের এই জ্ঞানটা আবার লিখিত বাংলাদেশ বিষয়াবলিতে হেল্প করবে। তারপরে ভূ প্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, এই জায়গা থেকে অনেক প্রশ্ন এবার এসছে। প্রকৃতি ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ, বা অভিবাসনী কৃষি মৎস্যশিল্প, এসব জায়গা থেকে প্রত্যেকই প্রশ্ন আসে। এবং দুর্যোগটা খুব জরুরি, দুর্যোগ থেকে প্রায় প্রতি বিসিএসই প্রশ্ন আসে। এই জায়গা থেকে কিছু আনকমন টাইপের প্রশ্ন আসে প্রায় সময়ই, যেমন
হচ্ছে হলো আপনার মেঘের প্রকারভেদ, কোন স্তরে কোন মেঘ থাকে, বা হচ্ছে শিলা, এবারও শিলা থেকে কোন অঞ্চলে সবচেয়ে প্রাচীন শিলা পাওয়া যায়, বা উত্তরবঙ্গে কোন ধরনের খনিজ সম্পদের উপস্থিতি বেশি। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সব বিসিএসই আসে, সব বিসিএসই প্রাকৃতিক দুর্যোগ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হিসাবে আবির্ভূত হয়। সো ভূগোলে এই জিনিসটা যদি একটু খেয়াল রাখতে পারেন, বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী যদি ভালোভাবে পড়েন, তাহলে অল্পই পড়ার বাকি থাকে ভূগোলের জন্য, সেটা খুব ভালোভাবে পড়ে ফেললে প্রিলির পাশাপাশি লিখিতর জন্য অ্যাডভান্টেজ পাবেন। আপনাদের কিন্তু লিখিতের জন্য মিলিয়ে পড়তে হবে, বারবার বলতেছি যে আপনাদের জন্য প্রিলি প্লাস লিখিত না পড়ে আসলে আর উপায় নাই। কারণ এই 47কে চোখের সামনে দেখছেন, তারা এই মাত্র পাশ করলো, তাদের আবার প্রিলি পাশ করলো, তাদের নভেম্বরে লিখিত পরীক্ষা। তো তাদের সাথে কথা বললেই বোঝা যায় যে তারা কি পরিমাণ টেনশনে আছে। সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানে খেয়াল করে দেখেন, প্রিলিমিনারিতে 15 নম্বরের প্রশ্ন আসে, প্রিলিমিনারিতে এমসিকিউ আকারে। কিন্তু লিখিততে এই সাধারণ বিজ্ঞানের সিলেবাস থেকে লিখিত পরীক্ষার যে প্রশ্নটা হয়, সাধারণ বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কম্পিউটার এবং তড়িৎ কৌশল, এই জায়গা থেকে মিলিয়ে 100 নম্বর প্রশ্ন আসে। সো লিখিত পরীক্ষা যদি আমি আপনাদের বলি, লিখিত পরীক্ষায় সে 100 নম্বরের পরীক্ষায় আপনাকে একটু, আপনি যদি ভাগাভাগি করেন, ঠিক আছে, আপনি যদি একটু ভাগাভাগি করেন ভালো কথা। এখন আমি তো শুরুতে বলছিলাম ঘন্টাখানেক সময় নিব, ক্লাস মোটামুটি 1 ঘন্টা কাছিয়ে গিয়েছে, আমি আর 15-20 মিনিট সময় নিলে তো সমস্যা নাই নাকি? আপনারা তো রাগ করবেন না মনে হয় নাকি? আর অল্প বেশি, আর অল্প একটু সময় নিয়ে শেষ করতে হবে, ঠিক আছে? আর একটু সময় নেই। হুম, আর একটু আলোচনা শেষ করি। তো দেখেন, তো বিজ্ঞানের লিখিততে দেখবেন সিলেবাসটা কোথায় প্রিন্ট আর পিডিএফ পাবো। সিলেবাসটা পিডিএফ পাবেন আপনি পিএসসির সাইটেই, এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। পিএসসির সাইটেই এটা অ্যাভেলেবল আছে, প্রিলি লিখিত সিলেবাস পেয়ে যাবেন। আর সাধারণত প্রত্যেকটা বইয়ের সূচিপত্রতেই সেটার সিলেবাসটা আবার লেখা থাকে, বিষয়ভিত্তিক বইয়ের, ঠিক আছে? তো লিখিত পরীক্ষায় দেখেন, তখন ওই 100 নম্বরের পরীক্ষাতে 60 নম্বরের পরীক্ষা হয় হচ্ছে হলো বিজ্ঞান থেকে, আহ 25 নম্বরের পরীক্ষা হয় হচ্ছে হলো কম্পিউটার পার্ট থেকে, 15 নম্বরের পরীক্ষা হয় হচ্ছে হলো গিয়ে তড়িৎ কৌশল থেকে। এই 60 নম্বরের বিজ্ঞানের জন্য প্রিলিমিনারি পরীক্ষা মানে পড়াটা অত্যন্ত জরুরি। এই জায়গায় প্রিলিমিনারি পড়া আপনার ভিত করে দিবে। আর তার পাশাপাশি লিখিতর জন্য স্পেশাল কিছু পড়া থাকে, ধরেন যেমন পলিমার থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, এটা একটু ডিটেইলিং এ লেখা লাগে। বা ধরেন হচ্ছে স্বাস্থ্য ও রোগ পরিচর্যা, এইসব জায়গা থেকে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে, রোগ রোগ এবং স্বাস্থ্য পরিচর্যা থেকে কিছু প্রশ্ন আসে, আপনার ডায়েটিং থেকে কিছু প্রশ্ন আসে, খাদ্য তালিকা তৈরি করার বেলায়, বা শব্দের ইয়ের বেলায় কি বলে, শব্দের মাত্রার বেলায়, এই টাইপের কিছু প্রশ্ন লিখিততে আসে, যেগুলো হয়তো আপনার প্রিলিতে প্রয়োগ একটু কম, লিখিততে বেশি। কিন্তু তার বাইরে আপনার ভিত গড়বে কিন্তু প্রিলিমিনারির পড়া দিয়ে। সেজন্য প্রিলিমিনারির সময় বিজ্ঞানটা খুব মনোযোগ দিয়ে পড়বেন। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে প্রিলিমিনারিতে বিজ্ঞানের প্রশ্ন কঠিন হয়। বিজ্ঞানে আপনি যদি 15-তে 11 পান, এটাই আলহামদুলিল্লাহ অনেক। এই টার্গেট নিয়ে আপনাকে পড়তে হবে। তো ওই জায়গাতে আপনার বিজ্ঞানটাকে আবার 3টা ভাগে ভাগ করা আছে, যদি দেখেন ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান, এই 3টা ভাগে 3 5 15। তবে আবারও আগের মতোই বলবো যে নাম্বার ওঠানামা করতে পারে, এগুলো কিন্তু কোনোটাই কনস্ট্যান্ট নয়। এর মধ্যে দেখেন এই যে পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন বা কার্বনের বহুমুখী ব্যবহার, এগুলো হচ্ছে আপনার প্রিলিমিনারির জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে এসিড, ক্ষার, লবণ, এটা হচ্ছে আপনার প্রিলিমিনারির পাশাপাশি রিটেনের জন্য অনেক বেশি দরকার। সাবানের পরিষ্কার করার মানে কৌশলটা রিটেনের জন্য অনেক বেশি কাজে লাগে। ভৌত রাশি এবং এর পরিমাপ, এগুলো দেখবেন আপনি প্রিলিমিনারিতে দু একটা প্রশ্ন আসতে পারে, যেমন উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র বা উচ্চতা নির্ণায়ক যন্ত্র, বা গ্যাসের চাপ অথবা বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম, অথবা দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র বা সমুদ্রের গভীর, এই ধরনের কিছু হাবিজাবি আছে। বহুত স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো আছে। লিখিত তো হয়তো বা কম লাগে, প্রিলিতে লাগতে পারে। কিন্তু আবার দেখবেন এই যে চৌম্বকত্ব, তরঙ্গ এবং শব্দ, যেমন হচ্ছে কি শব্দের গতিবেগ, শব্দ ব্যবহার করে কিভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়, তার পরবর্তীতে হচ্ছে আলোর বিভিন্ন ধরনের তত্ত্ব, এগুলো থেকে লিখিততে প্রশ্ন আসে প্রচুর। তাপগতিবিদ্যা, তার পরবর্তীতে হচ্ছে হলো আলোর প্রকৃতি, স্থির এবং চলতড়িৎ, ইলেকট্রনিক্স, ডায়োড, ট্রায়োড, এমপ্লিফায়ার, ট্রানজিস্টর, এগুলো থেকে প্রশ্ন আসে অনেক, ঠিক আছে। সো তারপরে এই যে নবায়নযোগ্য শক্তির উৎস, এইগুলো থেকে লিখিততে প্রচুর প্রশ্ন আসে। সো যখন আপনি এই জিনিসগুলো একটু পড়বেন,
আপনি প্রিলিমিনারিতে পড়ার সময় দেখবেন যে টিচার ক্লাসে চেষ্টা করবেন, যিনি পড়ান না কেন আমাদের এই উত্তরণে দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার করে করানোর চেষ্টা করতেছে। তো এই কনসেপ্টটা যদি মোটামুটি প্রথমে ধারণাটা একটু ক্লিয়ার হয়, মাথার মধ্যে যদি একটু আইডিয়াটা চলে যায়, তাহলে লিখিতের বেলায় ওই আইডিয়াটা ক্লিয়ার থাকলে এটা একটু আপনার লেখার ক্ষেত্রে সুবিধাজনক হবে। তাই বিজ্ঞানের পড়ার বেলায় চোখ বন্ধ করে মুখস্থ করবেন না, চেষ্টা করবেন সেটা কিভাবে একটু বুঝে পড়া যায়, এই জিনিসটা হচ্ছে খুব জরুরি। ঠিক আছে। তার পরবর্তীতে ভৌত বিজ্ঞান গেল। ভৌত বিজ্ঞানের পরে যেটা আছে হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান এই জায়গাতে আপনার প্লান্ট ডাইভার্সিটি হাবিজাবি এগুলা হচ্ছে ইয়ে না, এগুলা প্রিলিতেই সীমাবদ্ধ। রিটেনে দেখবেন এইসব জায়গা থেকে আপনার প্রশ্ন আসে হচ্ছে যেটা জরুরি বেশি, যে খাদ্য পুষ্টি, ভাইটামিন, মাইক্রোবায়োলজি, এই সব জায়গা থেকে হৃৎপিণ্ড, হৃদরোগ, স্নায়ু রোগ বা রক্ত সঞ্চালন, রক্তের এই জায়গাগুলো থেকে লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসে বেশি। আর এই জেনেটিক্স বা জীববৈচিত্র্য, অ্যানিমাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, এইসব জায়গা থেকে আপনার সালোক সংশ্লেষণ হয়তো লিখিত আসতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া টুকটাক আসতে পারে। বাকি এইসব জায়গা থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে, বাট লিখিততে সেগুলোর প্রয়োগ কম। তো পড়ার সময় যদি একটু মিলিয়ে পড়েন তাহলে এটা অত্যন্ত সুবিধাজনক হবে। আধুনিক বিজ্ঞান থেকে এবারও দেখেন, আধুনিক বিজ্ঞানে আপনার দেখেন এই যে হিগস বোসন কণিকা, এই বোসন সত্যেন্দ্রনাথ বসু, এটা অনেক আগে থেকে আসলে শুনে আসতেছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনার এইবার দিয়েছে যে হিগস বোসনের সঙ্গে বাংলাদেশে কোন বিজ্ঞানীর নাম জড়িত, বা হচ্ছে হলো গিয়া এই নতুন যে টেলিস্কোপটা ইন্ট্রোডিউস হয়, জেমস হাবল টেলিস্কোপ, এই জিনিসটা কিন্তু জেমস ওয়েব টেলিস্কোপ যেটা, এটা কিন্তু পত্রিকাতে আলোচনায় ছিল। তো যারা একটু সচেতন আছেন বা পড়েছেন তারা কিন্তু উত্তর করতে পেরেছেন। সো আধুনিক বিজ্ঞানে আপনার এই সেরিজ কালচার কোনটা বোঝায় সেটাও কিন্তু এসছে। তো এই আলোচনা দেখেন তিনটা চারটা প্রশ্ন কিন্তু চলে এসেছে এবার এই সর্বশেষ এই 47। ঠিক আছে। তারপর টেকটনিক প্লেট, টেকটনিক প্লেটটা হয়তো বা অনেকেই পারবে না। তো এই জীবাণু রোগ, জীবাণু, মা ও শিশুর স্বাস্থ্য, ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন, এই ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, এই জিনিসগুলো লিখিতর জন্য খুব দরকার। আর প্রিলিমিনারির জন্য তো দরকার বটেই। সো যা পড়তে হবে এখান থেকে একটু গুছিয়ে পড়তে হবে যেন আসলে উত্তর করা যায়। কোয়েশ্চেন কিউ অ্যান্ড এ সেকশনটা একটু দেখে নিব। ঠিক মতো শোনা যাচ্ছে। কোন সাবজেক্টে দাগানো শুরু করা উচিত? ভাই আমি ইংরেজি গ্রামার ভালো পারি না, এর জন্য কি করতে পারি? ইতোমধ্যে আমি ক্লাসে বলেছি। গ্রামার জন্য আমাদের মূল কথাগুলো ফলো করেন। আপনার রুল মনে না থাকলে এক্সাম্পল দিয়ে মনে রাখেন। উত্তরণের বইতে ভোকাবুলারি, গ্রামার বইতেই দেয়া আছে ভোকাবুলারি লিস্ট সহ, অর্থ সহ, সিনোনিম সেন্টেন্স সহ। ভাইয়া বোর্ড বই কি পড়তে হবে? বোর্ড বই আসলে এখন মানে উত্তরণের বইগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ কথাবার্তা যা আছে সেগুলো কিন্তু এখন বইতে চলে আসে। তাই আলাদাভাবে আপনি বোর্ড বই তেমন কোনোটা পড়ার দরকার হবে না, কিন্তু আপনি বাংলা ব্যাকরণের যে বইটা আছে, বাংলা ব্যাকরণের জন্য যে বোর্ড বইটা আছে, এই বইটা আপনাকে অবশ্যই পড়তে হবে। এই বইটা অবশ্যই সংগ্রহ করে পড়বেন। বাংলা ব্যাকরণের বোর্ড বইটা খুব দরকার, এই বইটা পড়ার চেষ্টা করবেন। আহ, ঠিক আছে। তাহলে চলেন আমরা বিজ্ঞান লিভ করি, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ঢুকি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে সাম্প্রতিক সবগুলো বিসিএস এই প্রশ্ন কঠিন হচ্ছে, এবার একটু কঠিন হয়েছে। সো কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 15 নম্বর থেকে 10 নম্বর হচ্ছে কম্পিউটার সিস্টেমের উপর থাকে, আর 5 নম্বর হচ্ছে আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থেকে আরো 5 নম্বরের প্রশ্ন থাকে। সো এই জায়গাতে আপনার হচ্ছে ভালোভাবে পড়তে হবে। তবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির একটা সুবিধা আছে, এবার প্রিলি প্রশ্ন একটু কঠিন হলেও আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করবেন যে কম্পিউটার থেকে যে 25 নম্বরের প্রশ্ন আসে লিখিত পরীক্ষাতে, সেটার সিলেবাস হুবহু এই প্রিলিমিনারি সিলেবাসের মতোই। যেমন এই কম্পিউটারের ফাংশন গুলো সেটা লিখিততে আপনার কাছে জানতে চাবে, বা অ্যালগোরিদম কি অথবা ফ্লো চার্ট কি, এই জিনিসগুলো লিখিত জন্য আপনি পড়ছেন পিডিতে চলে আসবে। বা নম্বর হচ্ছে পরিবর্তন যে সিস্টেম গুলো আছে, ডেসিমাল টু বাইনারি বা হেক্সাডেসিমাল, এগুলো থেকে এবার করে দেখবেন পিডিতে প্রশ্ন এসেছে। সো রিটেন ওই জায়গা থেকে এখনো প্রশ্ন আসে নাই, আসতে পারে। সো কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সুবিধা হচ্ছে এটা যদি প্রিলিমিনারি সময় আপনি ভালোভাবে পড়ে ফেলেন, এই পড়াগুলো কিন্তু আপনি লিখিততে লিখবেন, তখন জাস্ট একটু গুছিয়ে আপনাকে লিখতে হবে। আর লেখার সাথে সাথে একটু ফ্লো চার্ট আঁকা বা এগুলোর একটু চর্চা করতে হবে। যে আপনার ওএমআর এবং ওসিআর এর পার্থক্য লিখুন, অথবা ওসিআর এমআইসিআর এর পার্থক্য, অথবা হচ্ছে হলো কি বলে, যেমন ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, তাদের তাদের উদাহরণ সহ তাদের বৈশিষ্ট্য লিখুন বা সংজ্ঞা লিখুন। এই জিনিসগুলো আপনার লিখিততে আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু প্রিলিমিনারিতেই সেগুলো পড়ে যাবেন। তাই প্রিলিমিনারিতে পড়ার সময় এগুলো একটু মানে গুছিয়ে পড়া ভালো। এই জায়গাতে যেহেতু প্রশ্ন ইদানিং কঠিন হচ্ছে, 15-র মধ্যে আপনি টার্গেট কত রাখতে পারেন? 9-10 টার্গেট রাখলেই অনেক। 15-তে আমার মনে হয় 8-9 পাওয়াই এখন যথেষ্ট। সো এই জায়গাতে কম্পিউটার পেরিফেরালস যেগুলো আছে, যেমন পেরিফেরাল যেগুলো আছে তার ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে যা সংযুক্ত থাকে, বা তার অঙ্গ সংগঠন কি কি, যেমন যা ইনপুট প্রসেসিং আউটপুট যা আছে, তার পাশাপাশি মেমোরি আছে। তো এই বিষয়গুলো
কম্পিউটার পারঙ্গমতা, সে কি কি কাজ হোম দৈনন্দিন জীবনে কম্পিউটার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার, এইসব জায়গা থেকে যেমন প্রশ্ন এবার এসেছে যে কৃষি ক্ষেত্রে প্রেসিশনের বেলায় কি কোনটা লাগে, বা বিভিন্ন ক্ষেত্রে প্রায় সার্জারি বা এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। তো এগুলো খুব বেশি কঠিন হবে না, আপনাকে ভোগাবে না। কম্পিউটার নম্বর ব্যবস্থাটা যেমন খুব জরুরি, অপারেটিং সিস্টেম থেকে সব সময় প্রশ্ন আসে। এমবেডেড কম্পিউটার সিস্টেম খুবই জরুরি, সিম্পল সহজ আছে। এবার এমবেডেড সিস্টেমের প্রশ্ন এসেছে যে সেটার মধ্যে ছোট মাইক্রো কন্ট্রোলার থাকে, যেটা তাকে নির্দিষ্ট কাজটা করতেই সহায়তা করে। যেমন একটা কম্পিউটার দিয়ে আপনি নানা ধরনের কাজ করবেন, কিন্তু একটা এটিএম বুথ কিন্তু তার নির্দিষ্ট ফাংশনে সীমাবদ্ধ। আপনি তার স্লটে কার্ড দিয়ে তাকে কমান্ড করলে সে অনুযায়ী আপনাকে টাকাটা মানে ক্যাশ বের করে দেয়। তো এই নির্দিষ্ট ফাংশনের মধ্যেই তার জন্য একটা মাইক্রো কন্ট্রোলার থাকবে। তার ওই তার প্রোগ্রামিংটা ওই ক্ষুদ্র বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটা থেকে এবার দেখেন প্রশ্ন হচ্ছে, কম্পিউটার ইতিহাস খুব বেশি জরুরি না। এই জায়গা থেকে মাঝে মাঝে দু একজন জনক টনকের নাম চলে আসে, বা প্রকারভেদও আছে মোটামুটি। ভাইরাসটা আবার মোটামুটি জরুরি। ভাইরাস থেকে প্রায় সময় প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের ভাইরাসের নাম অথবা অ্যান্টিভাইরাসের নাম অথবা ফায়ারওয়াল কি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস থেকেও প্রায় সময় প্রিলিমিনারিতে প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে। ডেটাবেস কি বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, বা কিভাবে এটা কি কি করা যায় না করা যায় ম্যানেজ করা যায়, এই টাইপের প্রশ্ন চলে আসে। ঠিক আছে। আর তথ্য প্রযুক্তি অংশটা থেকে এই জায়গাতে যেহেতু এটা খুব রিভলভিং, এই জায়গা থেকে প্রায়শই নতুন নতুন হচ্ছে সিস্টেম আসছে বা নতুন নতুন ডিভাইস আসে। এই সব জায়গা থেকে এটা ক্রমাগত অনেক কিছুই মানে আসে। এই জায়গাতে একটু নজর রাখতে হয়। তো এটার জন্য যেটা করতে পারেন যে সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয় সবসময় পরীক্ষার সলভগুলোর দিকে খেয়াল রাখা। ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, সাধারণত ব্যাংকের কম্পিউটার এবং আইসিটি পার্টে বেশ অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়, যেগুলো থেকে বিসিএস এর প্রশ্ন কমন পর একটা হার থাকে। এই প্রশ্নগুলোর দিকে কন্টিনিউস একটু নজর রাখবেন। আর মান্থলি যে প্রকাশনাগুলো আছে আগে যেগুলো বলছিলাম, এই মান্থলি প্রকাশনাগুলোতে একটু নজর রাখবেন যে নতুন কি কি তথ্য প্রযুক্তি আসছে বা কি অবস্থা, সেগুলো একটু গুরুত্বপূর্ণ পড়ার চেষ্টা করবেন। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট বা মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ, এই জিনিসগুলো আছে, যেমন অ্যান্ড্রয়েড সিস্টেমে কোনটা ব্যবহার করা হচ্ছে, বা অ্যাপল যেটা আছে সেই জায়গাতে কোন ধরনের সিস্টেম ব্যবহার করা হচ্ছে। সাইবার অপরাধটা খুব গুরুত্বপূর্ণ, ইদানিং এসব জায়গা থেকে প্রশ্ন আসে। বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, ফিশিং স্ক্যামিং, এইসব জায়গা থেকে প্রশ্ন আসে। রোবোটিক্স থেকে ওরকম ইয়ে না। যাক, এটা মোটামুটি আইডিয়া নিয়ে গেলেই হলো। গাণিতিক যুক্তি, তার পরবর্তীতে আমাদের বাকি আছে মানসিক দক্ষতা, আর হচ্ছে কি নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। আর খুব বেশি সময় দিব না, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। দেখেন, গাণিতিক যুক্তিতে আহ এই জায়গাতে আপনার সাম্প্রতিক সময়ে হচ্ছে পাটিগণিত থেকে প্রশ্ন আসার হার একটু লোয়ার টেন্ডেন্সি ফলো করা যায়, বীজগণিত থেকে প্রশ্ন আসার হার একটু হায়ার টেন্ডেন্সি ফলো করা যায়। তো এই জায়গা থেকে পাটিগণিত আর বীজগণিতের ম্যাক্সিমাম সিলেবাস যা আছে, যে এই জায়গা থেকে আমি অন্তত ক্লাসে যখন পড়ানোর সুযোগ হয় আমার, আমি ডিটেইলে ম্যাথ করেই বোঝানোর চেষ্টা করি। শর্টকাট যদি কিছু ট্রিক্স থাকে আমি বলার চেষ্টা করি। তো এই জায়গা থেকে যেটা হয়, আপনি রিটেনের জন্য তো একটু আপনি প্রশ্ন ব্যাংকটা পরে দেখতে হবে। এক প্রিলির বই দিয়ে তো রিটেন কভারটা হবে না। প্রিলির বই ভালোভাবে পড়লে রিটেনের জন্য অনেক কিছু কভার হবে, কিন্তু পুরোপুরি তো কভার হবে না। আপনি কোয়েশ্চেন ব্যাংক, মাস্টার প্রশ্ন ব্যাংক আছে, এটা পরে দেখেন। এখন আপাতত এই বইগুলো ভালোভাবে পড়ে রিটেন নেন। আর তার পাশাপাশি হচ্ছে আপনার লিখিতর জন্য প্যারালেল, প্রিলি প্যারালেল একটা লিখিত ব্যাচ মনে হয় শুরু হচ্ছে। প্রিলি প্যারালেল প্রিলি প্যারালেলের সাথে একটা লিখিত ব্যাচ শুরু হচ্ছে, যেখানে প্রিলিতে যে ম্যাক্সিমাম যে কভার হয় তার যে গ্যাপটা থাকে, সেটা পূরণ করার জন্য 40টা ক্লাসের সিস্টেম থাকে। ওই 40টা ক্লাসে আপনার রিটেনের সিলেবাসটা ফিল আপ হয়ে যাবে। তো এই জায়গাতে আপনার ফিল আপ হয়ে গেলে পরবর্তীতে আপনি প্রিলি পাস করলে ইনশাল্লাহ পরে আপনি জাস্ট এক্সাম গুলো দিয়ে নিজেকে রিভাইজ করে নেবেন, ঝালাই করে নিতে পারবেন। এটা আপনার 46 এই ব্যাচটা চালু হয়েছিল, সেখানে বেশ ভালো। 46 না, সরি, 47-এ চালু হয়েছিল, এবং সেটা ওরা বেশ ভালো সুফল ভোগী আছে। সেজন্য 50-তেও এই সিস্টেমটা চালু হয়েছে। আপনারা চাইলে এটা দেখতে পারেন, এটা কিভাবে কি আছে না আছে। ঠিক আছে। আর ক্যাডার চয়েসটা আবার একটু বইলেন। ক্যাডার চয়েস তো পরবর্তীতে অন্য আলোচনা যাবে। ক্যাডার চয়েস আজকে আলোচনা করতে গেলে বিশাল হয়ে যাবে। ঠিক আছে। তো এই জায়গাতে ম্যাথমেটিক্যালে দেখা যায় আমি তখন একটু ডিটেল করানোর চেষ্টা করি। তাই প্রিলিমিনারি সময় যদি যদি ম্যাথগুলো আপনি নিয়ম বুঝে সূত্র বুঝে করেন, তাহলে সেটা আপনার লিখিত সময় অনেকটুকু হেল্প করবে। আপনি প্রিলিমিনারিতে যে যেটা শর্টকাট করছেন, লিখিততে সেটা জাস্ট লিখে প্রকাশ করে করতে হবে। আর তার পাশাপাশি প্রিলির পাশাপাশি রিটেনে কিছু ব্যাপার আছে, যেমন এই যে সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। পরিসংখ্যান এরকম কাজে লাগে না, পরিসংখ্যান খুবই লেস ইম্পর্টেন্ট। সরি, এই সম্ভাব্যতা, এই জিনিসগুলা ওগুলা কিন্তু খুব জরুরি। সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এগুলা খুব জরুরি। এই জায়গাতে দেখবেন প্রিলিতে অনেক আইটেম আছে, তার সাথে দুই তিনটা আইটেম যোগ করলে লিখিতর জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হওয়া যায়।
তার পরবর্তীতে যে সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা, অনুক্রম ও ধারা, এগুলো থেকে প্রিলি রিটেনে সব জায়গাতেই প্রশ্ন আসে। তার পরবর্তীতে রিটেনের জন্য এক্সট্রা কয়েকটা আইটেম আছে, যেমন হচ্ছে দূরত্ব ও উচ্চতা বিষয়ক কিছু ত্রিকোণমিতিক সমস্যা, তারপরে ঘন জ্যামিতির কিছু সমস্যা, এই জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনার জ্যামিতি উপপাদ্য থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। অনেকে এই অংশটা একটু কঠিন, ওই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, যাক ওটা রিটেনের জন্য পরের ব্যাপার, ওটা নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নাই। সো এই যে বাস্তব, লসাগু গসাগু অথবা সরল, যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, এইসব জায়গা থেকে কি দুই তিনটা টপিক মিলাই মিলাই অনেক সময় প্রশ্ন আসে। যেমন আপনি শতকরার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখবেন আপনার লসাগু গসাগু করা লাগতেছে, আর সরল ও যৌগিক মুনাফার সঙ্গে তখন আপনার লাভ ক্ষতির মানে মিলিয়ে প্রশ্ন হবে এরকম। সো এগুলো যখন ম্যাথ করার সময়, প্রিলিমিনারি করার সময় যদি আমরা একটু ডিটেইলে বুঝে করি, তার পরবর্তীতে এটা যাতে শর্টকাটে কিভাবে করা যায় বা অপশন টেস্ট কিভাবে করা যায়, যদি সেটাও যদি প্র্যাকটিস করে রাখি, তাহলে প্রিলির পাশাপাশি রিটেনের জন্য আমরা ইনশাল্লাহ প্রিপেয়ার্ড হয়ে যাব। বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, তারপরে দ্বিপদী বিস্তৃতি, এইগুলো আপনার রিটেন প্রিলি উভয় জায়গাতেই কাজে লাগতেছে। সো প্রিলিমিনারিতে ভালোভাবে এইসব জায়গাগুলো পড়লে মোটামুটি ম্যাক্সিমাম কভারেজ চলে আসে, 60-70% কভারেজ চলে আসে। আর বাকিটুকুর জন্য একটু ডিটেইলে আর একটু দেখে পড়া লাগে রিটেনের জন্য, কারণ যেহেতু রিটেন তো একটু আলাদা তো হবেই। আর এই যে একটা সাবজেক্ট আছে যেটা একেবারে আয়নাবাজির মতো, ঠিক আছে, আয়নাবাজি সিনেমার যেমন ডায়লগ দেয় না যে সামনাসামনি লাগে, বোঝো না এই ব্যাপারটা, ওই রকম। যে এটার এই প্রিলিমিনারির সিলেবাস আর এটার এই রিটেনের সিলেবাস একেবারে হুবহু 100%, কোনো সেখানে পরিবর্তন নাই। এই এই একটা সাবজেক্ট যেখানে আপনি যদি প্রিলিমিনারি সময় ভালোভাবে পড়ে ফেলেন, আপনার রিটেনের সময় আর পড়তে হবে না, আপনি জাস্ট মাঝে মাঝে চর্চায় রাখলেই হলো। একবারে হুবহু 100% সেম সিলেবাস। এখানে এমসিকিউ, এমসিকিউ প্রিলিমিনারি সময় এমসিকিউ আসে হচ্ছে 15টা, সেটা প্রত্যেকটা জমার সময় আসে থাকে হচ্ছে 36 সেকেন্ডস করে। আর রিটেনের সময়ও সেই জায়গাতে এমসিকিউ আকারে প্রশ্ন আসে 50টা। এই 50টার জন্য সময় থাকে হচ্ছে 1 ঘন্টা, তার মানে প্রতি একটা এমসিকিউর জন্য সময় থাকে হচ্ছে 72 সেকেন্ড। একদম সেম সিলেবাস। তো দেখা যায় যে সিলেবাস সেম, তাই হয়তো বা প্রত্যেকটা আইটেম থেকে প্রিলিমিনারিতে একটা করে প্রশ্ন আসতে পারে, কিন্তু রিটেনে সেই জায়গা থেকে হয়তো বা দুইটা তিনটা করে প্রশ্ন আসবে একটু ডিটেইলিং এ। তো এই কারণে মানসিক দক্ষতাটা যদি প্রিলির সময় খুব ভালোভাবে, এটার কিছু কৌশল আছে, খুব ভালো কিছু বেসিক আছে, বেসিকটা খুব ভালো থাকলে খুব সুবিধা হয়। এটা এটা এটার মধ্যে একটা অ্যানালিটিক্যাল মাইন্ডসেট লাগে, যে আপনি অ্যানালাইসিস করতে পারছেন কিনা, ক্যালকুলেশন নির্ভর ওই প্রশ্নগুলো। তার পরবর্তীতে কিছু ডিসিসিভ কিছু কোয়েশ্চেন থাকতে পারে, গ্রাফিক্যাল কিছু প্রশ্ন থাকে। এই ধরনের প্রশ্নগুলো যদি খুব ভালোভাবে দেখে, তারপরে কিছু কৌশলের কিছু ব্যাপার থাকে, চিত্র গণনা বা এগুলোর ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও কিন্তু কাজ করানো লাগে। এই বিষয়গুলো যদি আপনি একবার প্রিলির সময় পড়ে যান, রিটেনের সময় তখন মাঝে মাঝে 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর জাস্ট একটু একটু করে আপনি রিভাইজ করবেন। তো এই জায়গাতে দেখেন, এই যে বানানো ভাষা যেটা একটু আগে বলতেছিলাম, এটা একদম সরাসরি আপনি বাংলাতে সমার্থক সমার্থক হাবিজাবি শব্দের বেলায় এবং ইংরেজিতে ভোকাবুলারিতে একেবারে ওই জায়গায় এক পড়া, এই জায়গাতে আপনাকে আর পড়তে হবে না, আপনি জাস্ট এটা তখন রিভাইজ করবেন। তারপর আর এই যে হচ্ছে এই যে সংখ্যাগত ক্ষমতা যেটা আছে, ধারা অনুক্রম, এটা একবারে ম্যাথের সঙ্গে মিল আছে। এই জায়গায় যে ম্যাথ, এই জায়গাতে নিশ্চয়ই দেখছেন এই যে অনুক্রম এবং ধারা, অনুক্রম এবং ধারা, এটা কিন্তু এই মানসিক দক্ষতার এই সংখ্যাগত ক্ষমতা ধারা, এই জায়গার মধ্যে কিন্তু প্রশ্ন চলে আসে। আর সংখ্যাগত ক্ষমতায় কিছু অ্যানালিটিক্স থাকে, যেমন এরকম টাইপের কিছু সম্পর্ক দিয়ে দেয়, এবারে প্রশ্ন তো দেখবেন এই মিলমিশ করার লাগে, কিছু যোগ বিয়োগ করার লাগে, কিছু দশমিকের গুণ ভাগ থাকে। In individual exam, in written exam, should I pass individual subject or score 450 in total? 450 in total. প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে তা না, তবে কোনো সাবজেক্টে যদি 30%-এর নিচে নম্বর পান, তবে সেই নম্বরটার ওই 450-র সাথে কাউন্ট হয় না। ধরেন আপনি বাংলাতে 200 নম্বরের পরীক্ষায় কোনো কারণে 59 পেয়েছেন, এই 59 কিন্তু তখন আর এই মোট নম্বর মানে কিউমুলেটিভের বেলায় কিন্তু যোগ হবে না। কিন্তু যদি আপনি 59 না পেয়ে 60ও পেতেন, তাহলে অন্যান্য নম্বরগুলোর সাথে সাথে আপনার এই 60ও যোগ হয়ে যেত, এবং আপনি হয়তোবা 450 পেলেই ভাইবার জন্য ডাক পাবেন। ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে তা না, তবে 30% আপ মার্ক রাখাটা খুব দরকার। আর এখানে ভাষাগত যৌক্তিক বিচারটাও ওই বানান ভাষার সাথে চলে আসবে। আর সমস্যা সমাধান, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, এগুলো কিছু নতুন নতুন আইটেম, এগুলো ওই দিক নির্ণয় নির্ভর, দিন তারিখ নির্ভর, ঘড়ির সমস্যা নির্ভর, এগুলো আমরা ক্লাসে মোটামুটি দেখাই দিব। আপনারা বইও দেখতে পারেন। এইসব জায়গাগুলো দেখে, প্রিভিয়াস প্রশ্ন দেখে অ্যানালাইসিস করে আরো কিছু ভবিষ্যতের অ্যাডভান্স সমস্যার জন্য নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। এক প্রিপারেশনে প্রিলি লিখিত ইনশাল্লাহ কভার। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নিয়ে আমার আসলে ভাই কিছু বলার নাই, এটা নিয়ে আমি বলতে অপারগ। কারণ এটার প্রশ্ন এমন টাইপের, ওই যে আগে বলছিলাম যে এটা হচ্ছে ও কোরিয়ান অপশনের মতো, সবটির চেহারা দেখতে সেম, যেটাই আশা নিয়ে দাগাবেন ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এই জায়গাতে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে, প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো
এবং তার পাশাপাশি হচ্ছে হলো বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ ডেফিনিশনস আছে, কিছু গুরুত্বপূর্ণ কোটেশনস আছে, কিছু গুরুত্বপূর্ণ বই আছে, মানে বিভিন্ন মনীষীদের। তারপরে কিছু প্রতিষ্ঠানের সুশাসনের কিছু কয়টা পিলার আছে বা কয়টা উপাদান আছে, এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো একটু পড়ে ফেললে আপনি মোটামুটি 10-এর মধ্যে 5 আশা রাখতে পারেন। তবে কথা একটাই যে একটু এগুলো একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, খেয়াল রাখতে হবে, আর পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। বেশি দাগাইতে গেলেই হচ্ছে ঝামেলা। এই জায়গা নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। এটা রিটেনে এই জায়গা থেকে অল্প কিছু প্রয়োগ আছে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে, অল্প। সুশাসন, তারপর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটার কিছু প্রয়োগ আপনি রিটেনের বাংলাদেশ বিষয়াবলিতে পাবেন, ঠিক আছে? এখন যেটা হচ্ছে রিডিং ম্যাটেরিয়ালস। সো রিডিং ম্যাটেরিয়ালস এর জন্য আপনাদের জন্য বই সিলেক্ট করা আছে। উত্তরণ আপনার 13টা বই দিয়ে একটা সেট তৈরি করা আছে। আর তার পাশাপাশি আপনি কিছু কমন জিনিস ফলো করবেন, যেটা আগে বলেছিলাম, যে আপনার হচ্ছে দৈনিক পত্রিকা। আপনাকে দৈনিক পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। প্রতিদিনই আপনি দৈনিক পত্রিকা পড়বেন, সপ্তাহে অন্তত একদিন। সপ্তাহে অন্তত একদিন হচ্ছে হলো আপনি হচ্ছে ইংলিশ পত্রিকা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রতিদিন বাংলা পত্রিকা তো আপনি হচ্ছেন পড়বেনই। আপনার পড়ার টেবিলের সামনে একটা বড় ম্যাপ টানায় রাখার চেষ্টা করবেন। কারণ আপনার আন্তর্জাতিক কোথায় কোন দেশের অবস্থান আছে না আছে, ভৌগোলিক অবস্থানগুলো পরিচিতিগুলো জানাটা খুবই জরুরি। আপনি এটা প্রিলির সময় যেমন কাজে লাগবে, আপনি পক প্রণালী কোথায়, আপনি এই ভারত আর পাকিস্তানের মাঝখানে, ধরো ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে এই জিনিসটা দেখে দেখে আপনাকে খেয়াল রাখতে হবে। হরমুজ প্রণালী কই, জিব্রাল্টার কই, সুয়েজ ক্যানেলটা কোথায় যেন করা হয়েছিল, মালাক্কা কোন দিকে, ঠিক আছে? এই জিনিসগুলো বস প্রণালী, নিচের দিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দিকে একটা প্রণালী আছে বস প্রণালী, দার্দেনালিজ প্রণালী, হ্যাঁ, এই তারপরে বসফরাস প্রণালী, দার্দেনালিজ প্রণালী, এই প্রণালীগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, কিন্তু ক্রমাগত ম্যাপটা দেখতে হবে। আপনার এই মাঝখানে ম্যাপ যখন বারবার আপনি দেখতেছেন, এইদিকে এই জায়গায় এই আটলান্টিক আছে, এইদিকে প্রশান্ত, এইদিকে প্রশান্ত, এই জিনিসগুলো খেয়াল যদি না রাখতে পারেন, ভারত মহাসাগর, এগুলো যদি খেয়াল না রাখতে পারেন ভৌগোলিক অবস্থানগুলো, তাহলে কিন্তু আপনার জন্য প্রিলি তো বটেই, লিখিত তো উত্তর করা এক্সট্রিম লেভেলের কঠিন। তাই প্রিলি এবং লিখিততে ভালো ভৌগোলিক আইডিয়া নিয়ে অনেক সময় ম্যাপটা মনে পড়লেও, দেশগুলোর অবস্থান মনে পড়লেও, সেই জায়গা থেকে আপনি একটা উত্তর মানে আপনি তৈরি করতে পারেন যে না, এটার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই দেশটার জন্য কি হতে পারে। নেপালের অবস্থান যদি আপনার খেয়ালই না থাকে যে এটা ল্যান্ডলক কান্ট্রি, অথবা কাজাকস্তান যে একটা মধ্য এশিয়ার ল্যান্ডলক কান্ট্রি, এটা যদি অবস্থানটাই নিশ্চিত না থাকে, তাহলে তার শক্তিমত্তা দুর্বলতা নিয়ে লিখতে হয়তো বা আপনার প্রবলেম হতে পারে। সো পড়ার টেবিলের সামনে বড় একটা ম্যাপ আপনি টানিয়ে রাখবেন, যেন এটা পড়ার গ্যাপে গ্যাপে এটা দেখে চোখের সামনে যেন ম্যাপটা ভালোভাবে ভাসে। আপনি সংবিধানটা চর্চা করবেন, প্রায় সপ্তাহে খুব গুরুত্ব দিয়ে সংবিধান চর্চা করতে হবে। ভোকাবুলারি তো প্রতিদিনের ব্যাপার, ভোকাবুলারি আপনার প্রতিদিনই আপনি আধা ঘন্টা 40 মিনিট করে সময় দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি গণিতে যদি আপনার দুর্বলতা থাকে, মানসিক দক্ষতায় যদি দুর্বলতা থাকে, প্রতিদিন সেটার জন্য কিছু ডেডিকেটেড সময় রাখেন। যে 1 ঘন্টা হচ্ছে গণিত আর ম্যাথের মানসিকের জন্য আপনি খেয়াল সময় রাখবেন। আর তার পাশাপাশি মনে রাখবেন, আপনার যে ক্লাসগুলো হবে, এই ক্লাস তার পরবর্তীতে পরের ক্লাস মাঝখানে যদি একদিন গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে যেন পড়াটা কভার হয়ে যায়। পড়া কভার না হয়ে গেলে যদি 70%ও কভার হয়, সমস্যা নাই, এটা কভার করেন পরবর্তীতে উইকলি অথবা মান্থলি এক্সাম গুলোর সময়, বাকিটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে মিলিয়েই আপনাকে কিন্তু পড়তে হবে। আর যখন পত্রিকা পড়েন, খেয়াল রাখবেন যে যখন পত্রিকা পড়ছেন, পত্রিকার বেলায় আপনি, আমি আগেও বলেছি আবারও বলছি, আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা, তারপরে হচ্ছে হলো গিয়ে বাণিজ্য পাতা, আর দেশের গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এগুলি আপাতত দেখেন। তার পাশাপাশি হচ্ছে খেলার খবর অথবা বিনোদনের খবর অথবা সাহিত্য পাতা, ইম্পর্টেন্ট কিছু থাকলে নোট রাখবেন। আর মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ যদি কোনো তথ্য পান বা কোটেশন পান, যেমন নারীর ক্ষমতায়ন নিয়ে অথবা গ্রামীণ এনজিও নিয়ে অথবা পরিবেশ নিয়ে, অ্যান্তোনিও গুতেরেস হয়তোবা কিছু বলেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে হয়তোবা নারীর ক্ষমতায়ন নিয়ে হয়তোবা জাতিসংঘের প্রেসিডেন্ট কিছু বললেন, ঠিক আছে? এরকম টাইপের গুরুত্বপূর্ণ কিছু যদি পান, পরিবেশ নিয়ে হয়তোবা সৈয়দা রিজওয়ানা যদি কিছু বলে থাকেন, মাননীয় উপদেষ্টা, তাহলে সেটা একটু নোট রাখার চেষ্টা রাখতে পারেন। এটা হয়তোবা পরবর্তীতে আপনার জন্য কাজে লাগবে। সো এই জায়গাতে আপনাদের জন্য আপনাদের লক্ষ্য অর্জনে করার জন্য বই আসলে গুরুত্বপূর্ণ, এবং বইটা এখানে খুবই গুছিয়ে এই 13টা বই তৈরি করা হয়েছে। আমি আগে যে বলেছিলাম যে 10টা সাবজেক্ট আসলে যদি আমরা ভাঙি, তাহলে সাধারণত 12টা পাওয়া যায়। ওই বাংলা 2টা চলে আসে, বাংলা গ্রামার আর হচ্ছে সাহিত্য, ইংরেজি তো গ্রামার আর সাহিত্য। এইভাবে ভাঙলে 12টা সাবজেক্ট চলে আসে। এই 12টা সাবজেক্টের উপর 12টা বই তৈরি করা হয়েছে, আর তার সঙ্গে আছে মাস্টার প্রশ্ন ব্যাংক। আপনি মাস্টার ক্লাসগুলো লাইভ ক্লাসের সাথেও করতে পারেন, আবার যদি আপনার কখনো কনফিউশন লাগে যে এই টপিকটা একটু বোঝা দরকার, মাস্টার ক্লাসটা গ্যাপে করে নিতে পারেন। মাস্টার ক্লাসটা বিসিএস এর প্রশ্নগুলোর উপর নির্ভর করে বিসিএস বুঝিয়ে টপিক ওয়াইজে কিন্তু ক্লাসটা করা হয়েছে। ক্লাসের সাথে করতে পারেন, আবার কোনো সময় পড়তে যে কনফিউশন লাগতেছে, আপনি এটা আবার গ্যাপেও দেখে নিতে পারেন, সমস্যা নাই। ক্লাসের সাথে সাথে এগুলোই ভালো, আগে এখন অবসর সময় দুই একটা করে দেখেও নিতে পারেন।
জুলফিকার বলেছেন প্রাইভেট জব করেন, সো আমি কিভাবে কাজ ইফেক্টিভ কাজে লাগাতে পারি আপনাকে। প্রতিদিন আপনি জবের পরবর্তীতে সন্ধ্যার পরে রাত পর্যন্ত ওই 5 ঘন্টা মোটামুটি আপনার পড়ার সময় পাবেন, এই 5 ঘন্টা কাজে লাগান। আর আপনার জন্য যে উইকেন্ড আছে 2 দিন, ওই 2 দিন আপনি মোটামুটি 10-12 ঘন্টা পড়ার চেষ্টা করেন। আর এর গ্যাপে আপনি জবে যাওয়ার ক্ষেত্রে আসার ক্ষেত্রে যদি ধরেন বাসে মুভ করছেন, সেখানে যদি কিছু অবসর সময় পান বা লাঞ্চের সময় বা স্ন্যাক্সের সময় যদি কিছু অবসর টাইম পান, আপনি আপনার ফোনে কিছু পিডিএফ রাখতে পারেন, কিছু ভোকাবুলারি ফোনে রাখতে পারেন, বা কিছু ম্যাথের কৌশলগুলো সূত্রগুলো এই জিনিসগুলো, বা তখন ওই গ্যাপে গ্যাপে আপনি পত্রিকাগুলো ফোনে পড়ে নিতে পারেন, নোট রাখতে পারেন, ফোনের নোটসেই নোট রাখতে পারেন। এইভাবে আপনাকে টাইম কাজে ইউটিলাইজ করতে হবে। আর সন্ধ্যার পরে মোটামুটি 5 ঘন্টা পড়ার চেষ্টা করেন, উইকেন্ডে মোটামুটি ওই 2টা দিন খুব ভালোভাবে কাজে লাগান। আপনি যেহেতু জব করছেন আপনাকে তো একটু কষ্ট বেশি করতে হবে। আর এখানে দেখেন প্রত্যেকটা বিষয় অনুযায়ী সাব টপিক অনুযায়ী বইগুলো সাজানো আছে। এই বইগুলোতে টপিকের উপর নির্ভর করে আলোচনা, শুরুতেই বিগত বিসিএস এর উপর একটা বইয়ের বৈশিষ্ট্য আমি নর্মালি বলি যে প্রথমে একটা অ্যানালাইসিস চার্ট আছে, যেটা আপনার জন্য খুব কাজে লাগবে। এটা অন্য আর কোনো বইতে আপনি পাবেন না, যে বিগত কোন টপিক থেকে কোন বিসিএস এর প্রশ্ন এসেছে এটা উত্তরণের বইতে খুব সুন্দরভাবেই। আপনি একটা ফোন দিয়ে গেলে ভালো হবে আয়শা। ফোন দিয়ে গেলে ব্রাঞ্চে বইটা অ্যাভেলেবেল আছে কিনা, ব্রাঞ্চে ফোন দিলে তারা বললে যে আনলে ভালো হয়, তবে ব্রাঞ্চে যদি ফেরত আসেন এটা হয়তো বা আপনার জন্য কষ্টকর লাগতে পারে। জুলফিকার, আর শিট পিডিএফ যাবে হচ্ছে অ্যানোটেড, যে ক্লাসের যে লেকচারটা আছে সেখানে কিছু লেখা থাকে আর টিচার এক্সট্রা কিছু লিখে পড়ান, সেটার অ্যানোটেডটা আপনার অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে। ঠিক আছে? বেসিক টেস্টটা মনে হয় অনলাইনে হবে। 46 রিটেন দিয়েছেন কিন্তু 47 প্রিলি ফেল করেছেন, এইটাই যে একটু আগে বললাম হয়ে যেতে পারে। 50-এর জন্য আপনি আপনার বেসিকটা নিয়ে ভালোভাবে পড়লেই হবে। আপনার 46-এ যা পড়েছেন সেই বেসিকটা ভালোভাবে পড়েন, এবার হয়তো বা আপনি ভুল দাগিয়েছেন বেশি। এই নেগেটিভ টেন্ডেন্সিটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে মাসুদ। আর হচ্ছে বেসিক পড়াটা ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। একটু পরীক্ষা দিয়ে দিয়ে আপনার নেগেটিভ টেন্ডেন্সিটা একটু কমাইতে হবে। তো উত্তরণের বইতে শুরুতে একটা অ্যানালাইসিস চার্ট থাকে, যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এটা ইউনিক, অন্য কোনো বইতে কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? এটা শুধু উত্তরণের বইতে পাওয়া যাবে। তার পরবর্তীতে বিগত বিসিএস প্রশ্নগুলো শুরুতে দেওয়া আছে, যাতে বিসিএস এর প্রশ্নগুলো আইডিয়া হয়। তারপরে টপিক ভেঙে ভেঙে প্রত্যেকটা বইয়ের টপিক অনুযায়ী আলোচনা করা হয়েছে, এবং উত্তরণ ব্রিফ নামে আপনার প্রত্যেকটা টপিকের পরবর্তীতে সব এক নজরে দেখে নেওয়া যায় এরকম টাইপের কিছু ব্রিফ ইনফরমেশন দেওয়া হয়েছে। উত্তরণ স্পেশাল নামে যদি কোনো স্পেশাল কোনো ইনফরমেশন অথবা কোনো টিপস অথবা ট্রিক্স থাকে, ধরেন মানসিক দক্ষতা বা গণিতে অথবা কোনো বিষয়ে স্পেশাল কোনো ইনফরমেশন আছে, সেটা উত্তরণ স্পেশাল আকারে আবার একটা বক্সে আলাদা করে দেওয়া আছে। তার পরবর্তীতে আপনার এই বিগত বিসিএস প্রশ্নের উপর বা অন্যান্য চাকরি প্রশ্নের উপর নির্ভর করে কিছু লাইট শেড করা হয়েছে, যে সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে। সেটা আপনার অনুশীলনের জন্য খুব ভালোভাবে প্রশ্নগুলো দেওয়া আছে যাতে চর্চা করেন। আবার বইয়ের শেষে কিছু মডেল টেস্ট কোয়েশনও সেট করা হয়েছে, যাতে আপনি পড়ার পরবর্তীতে নিজেকে যাচাই করতে পারেন যে একটা সাবজেক্টে আপনি কি অবস্থানে আছেন। So, এই জিনিসগুলোর উপর নির্ভর করে প্রত্যেকটা বইতে কিছু স্পেশালিটি আছে, সংযোজন বিয়োজন আছে, এগুলোর উপর নির্ভর করে আপনার এই টোটাল 12টা সাবজেক্টের জন্য 12টা বই সাজানো আছে। আর এই হচ্ছে হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক। এই মূলত এই মাস্টার প্রশ্ন ব্যাংকটার উপর নির্ভর করে কিন্তু মাস্টার যে ক্লাসগুলো আছে 360টা ক্লাস সাজানো হয়েছে। এই মাস্টার বইটার বিশেষ বৈশিষ্ট্যটা যেটা, সেটা হলো মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে হচ্ছে হলো আপনার এই প্রত্যেকটা অধ্যায়কে কিছু সাব টপিকে ভাগ করা হয়েছে। যেমন আপনার ধরেন কি বলবো, উম, যেমন মধ্যযুগ, মধ্যযুগের মধ্যে মধ্যযুগে যে আলোচনাগুলো আছে তার মধ্যবর্তী ধরেন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে একটা টপিক ধরে সেই জায়গা থেকে কি কি প্রশ্ন এসছে সেই টপিকের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, উত্তর আলোচনা করা হয়েছে এবং সেটার বেসিক গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তার পরবর্তীতে ধরেন মঙ্গল কাব্যের ভিতরে মনসা মঙ্গল কাব্য নিয়ে সেটার প্রশ্নগুলো কি কি, সেটার আলোচনাটা কি সেটা নিয়ে আলোচনা করা হলো। এরকম ভাবে টপিকে টপিকে বিভক্ত করে সেই একই টপিকের সাথে কি কি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একসাথে আলোচনা করে উত্তর করা হয়েছে, যেন একটা টপিকে পড়া শুরু করলে সেটা নিয়ে একটা ভালো আইডিয়া নিয়ে আপনি টেবিল থেকে উঠতে পারেন। বইগুলো আমার মনে হয় আলাদা একটু সংগ্রহ করতে হবে। রেজওয়ান, আপনি অথরিটির সাথে কথা বলে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা হটলাইন নাম্বার আছে, সেখানে একটু আলোচনা করে নিতে হবে। ঠিক আছে? তো এই বইগুলো মোটামুটি আপনি দেখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আজকের ক্লাসে মোটামুটি আমার আলোচনা করার যা ছিল মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আর দুই একটা প্রশ্ন ছিল যে আমার সিলেবাসটা কেমন ছিল। আমার সিলেবাসটা ছিল হচ্ছে হলো আমি দৈনিক আপনার সংবিধান পড়ার চেষ্টা করতাম প্রচুর, আমি ভোকাবুলারি প্রতিদিন পড়ার চেষ্টা করেছি, আমি পত্রিকাটা খুব মন দিয়ে প্রতিদিন পড়তাম। আর আমি হচ্ছে একদিনে যে একটা টপিক পড়বো অনেক সময় তা না, যে কারণে আমার প্রিপারেশনের বেশিরভাগ সময়টা করোনাতেই কেটেছে, করোনার সময় ঘরে বন্দি অবস্থায়। তো ওই সময় দেখা যেত যে হয়তো বা আমি বাংলাদেশ বিষয় বলি ধরে সেটা ওই দিন 30 পেজ পড়েছি।
বা তার পাশাপাশি আমি ইংরেজি লিটারেচারের কয়েকটা রাইটার পড়া শেষ করেছি। এরকম আপনার সিলেবাসটা আপনি হুম সাজিয়ে নিতে পারেন। গণিত বা মানসিক নিয়ে যে আমার খুব ভীতি ছিল সেটা না, সেজন্য হয়তো বা আমি প্রতিদিনের তালিকায় সেটা রাখি নাই। আবার আমি প্রতিদিন আমার ওই টেবিলের সামনে আন্তর্জাতিকের ম্যাপ থাকতো, আমি আন্তর্জাতিকের ম্যাপটা খুব মানে ভালোভাবে এটা স্টাডি করার চেষ্টা করতাম। আপনি যদি ম্যাথে মানসিকে আপনার দুর্বলতা থাকে, আপনি সেটা প্রতিদিনের টেবিলে ঘন্টাখানেকের জন্য রাখতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসের মাঝখানে পড়াটা কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা রাখবেন। তারপর যদি কিছু ল্যাকিংস থাকে সেটা পরের ব্যাপার। আর হলো প্রিপারেশনের বেলায় আর যেটা দরকার, তো এক্সাম গুলো খুব নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, এক্সাম গুলো মিস করবেন না, এক্সাম গুলো খুব জরুরি ভালোভাবে এক্সাম দেওয়াটা। আর অ্যানোটেড যে পিডিএফ গুলো যাবে, এখানে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো আজকে যেমন আমি লিখে পড়ালাম, এরকম প্রত্যেকটা ক্লাসে, আজকের ক্লাসে তো আমি তেমন গুরুত্বপূর্ণ কিছু লিখি নাই, ধরেন আলোচনা সাপেক্ষে লিখতেছি, কিন্তু ক্লাসে তো গুরুত্বপূর্ণ লেখা চলে আসবে। এই অ্যানোটেড স্লাইড গুলো কিন্তু আপনাদেরকে সাপ্লাই করা হবে। এই অ্যানোটেড স্লাইড গুলো কিন্তু খুবই জরুরি। ক্লাসের এসেন্স গুলো কিন্তু আপনার অ্যানোটেড স্লাইডে অনেকটাই যায়, তাই সেগুলো আপনাদের অ্যাকাউন্টে যখন থাকবে সেগুলো মন দিয়ে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আর প্রিপারেশনের বেলায় দৈনিক পত্রিকা তো ছিল মোটামুটি, বাংলা মোটামুটি তো সবই বললাম। আর তো আর কি, আজকে আর কথা মনে হয় বেশি একটা না বাড়ানোই ভালো হবে। বইয়ের বেলায় আপনি উত্তরণের সেট হিসাবে সংগ্রহ করলে উত্তরণের বই সংগ্রহ করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি অন্য রাইটার থেকে করতে চান, তাহলে একটু লাইব্রেরিতে যেয়ে দুই তিনটা বই দেখে অপশন অপশন দুই তিনটা অপশন দেখলে সেই জায়গা থেকে একটা অপশন হয়তো বা আপনার পছন্দ হতে পারে। আর ভাই, নোট করা কি ইম্পর্টেন্ট? নোট, কিছু টুকটাক নোট তো আপনাকে রাখতে হবে। আপনি ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ সূত্রাবলী বা মানসিক দক্ষতার টিপস ট্রিক্স গুলো বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা কাল যেগুলো দরকার, অথবা সর্বশেষ সদস্য, এগুলো তো আপনাকে একটু পাতাতে নোট রাখতে হবে। নোট রাখলে যেমন একবার লিখলে সেটা 5-7 বার পড়ার সমান হয়, আবার পরীক্ষার আগে সহজে সেখানে একটু চোখও বুলানো যায়। এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রেখে পড়তে হবে। তো আজকে আর কথা না বাড়াই, 1 ঘন্টা বলে আমি ইতিমধ্যে 1.5 ঘন্টা প্রায় সময় নিয়েই নিয়েছি। আজকে এখানে শেষ করি, আল্লাহ বাঁচায় রাখলে হয়তো বা। অ্যানোটেটটা বুঝি নাই, অ্যানোটেট হচ্ছে এই যে লিখিত, আজকে যে এই যে আজকের এই যে যে স্লাইড গুলো গেছে, এই যে লিখে লিখে যা যা আমি লিখছি এইগুলো তো সেভ হয়ে যাবে। এগুলো ইনশাল্লাহ এগুলো সেভ হয়ে এই স্লাইডটা আপনার অ্যাকাউন্টে যাবে। এরকম প্রত্যেকটা ক্লাসে যে এই কম্পিউটার টাইপের করা যে ইনফরমেশন থাকে, তার পাশাপাশি টিচার নিজের মতো করে ইনফরমেশন লিখে পড়া, এটাকে বলা হয় অ্যানোটেট। এই অ্যানোটেট স্লাইডটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে ক্লাসের সাথে সাথে। অ্যানোটেট আর ফ্রেশ লাইট দুইটাই দিলে ভালো হয়, এটা আমি জানি না, এটা অথরিটি বলতে পারবে। সো আজকে এই পর্যন্তই থামি। আল্লাহ বাচ্চা রাখলে ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো ক্লাসে আবার হয়তো বা দেখা হইতেও পারে। যদি দেখা হয় তাহলে হয়তো বা ম্যাথ, মেন্টাল এবিলিটি, কম্পিউটার অথবা সায়েন্সের ক্লাসে দেখা হতে পারে, আমি জানি না। তো ভালো থাকেন, ভালোভাবে পড়াশোনা করেন, কেউই ভয় পাবেন না। শুরুর দিকে সবই সিলেবাসটা অনেক বড় মনে হবে, পড়লেই দেখবেন সেটার বিসিএস এর স্টাইলটা আপনি ধরে ফেলবেন। বিগত প্রশ্নগুলো পড়লে, ক্লাসে পড়া শুরু করলে, বিভিন্ন চাকরির প্রশ্নগুলো দেখলে দেখবেন সেটার প্যাটার্নটা আপনি মোটামুটি ধরে ফেলতে পারছেন। ক্যাডার হওয়ার 3টা কোয়ালিটি, প্লিজ, ও বাপরে! ক্যাডার হওয়ার 3টা কোয়ালিটির একটা হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্যটা খুব বেশি থাকতে হবে। পড়াতে ভালো কথা যেটা বলতে চাচ্ছিলাম, পড়ার টেবিলে অন্তত মোটামুটি 10 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করেন। পড়ার টেবিলে মোটামুটি 10 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? রেগুলারিটি মেনটেন করাটা আপনাকে এটাই জরুরি। এই যে শুরুতেই সেটা বললাম যে ধৈর্য, আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে। আজকে 8 ঘন্টা পড়লাম, কালকে 9 ঘন্টা বললাম, পরশু পড়লামই না, এটা যেন না হয়। আজকে 6 ঘন্টা, কালকে 6 ঘন্টা, পরশু 6 ঘন্টা, 6.5 ঘন্টা, এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। ধৈর্য বজায় রাখবেন। আপনার সময়ানুবর্তিতাটা খুব জরুরি, সময়ানুবর্তিতাটা ধরে রাখার চেষ্টা করবেন। আর কনসেপ্ট ক্লিয়ার, স্পষ্ট ধারণা রাখা, ধারণা স্পষ্ট করাটা জরুরি, ধারণা স্পষ্ট করাটা খুব জরুরি। এই 3টা জিনিস মাথায় রাখবেন। আর তার পাশাপাশি খেয়াল রাখবেন যে আপনি প্রচুর চর্চা করবেন, এক্সাম দিবেন, আর সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন। আপনার পজিটিভ চিন্তা ভাবনা, ইতিবাচক চিন্তা ভাবনা ছাড়া বিসিএস এর এই দীর্ঘযাত্রা পার হওয়া কঠিন। ঠিক আছে, সবসময় ইতিবাচক ধারণা রাখবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। জবের পাশাপাশি অবশ্যই পসিবল, ইম্পসিবল কিছুই নাই। অনেকেই জব করে বিসিএস এ, যারা আসে প্রায়ই জব করেই বিসিএস এ ঢুকে। বিসিএস এ ফ্রেশ ক্যাডার খুব কমই আছে, বেশিরভাগই অন্যান্য ব্যাংকের চাকরি বা অন্যান্য চাকরি করেই এসছে। আজকে আমি থামি, ইনশাল্লাহ আবার ক্লাসে কখনো কথা হইতে পারে। আজকে এই পর্যন্ত বিদায় নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
ওকে, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর এর সাথে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই জিজ্ঞেস করছেন অ্যানোটেট এবং আমাদের ক্লাসে যে স্লাইডটা থাকে দুইটাই আপলোড ইনশাল্লাহ আমরা দিয়ে দেব, যার কারণে আপনারা দুইটাই স্লাইড পেয়ে যাবেন, একটা ফ্রেশ এবং অ্যানোটেট সহ ইনশাল্লাহ। আর আপনারা এটা পাস্ট ক্লাসে পিডিএফ এবং ভিডিও দুইটাই পাবেন। আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।